নমস্কার, আপনি শুনছেন সাসপেন্স থ্রিলার প্ল্যাটফর্ম, আপনার গল্পের প্ল্যাটফর্ম। অনেক অপেক্ষার পর আজ আপনি শুনবেন শান্তনু দাসের কলমে ডিটেকটিভ দামিনীর নতুন রহস্য ঘেরা গল্প দ্বিতীয় কালো রাত। গল্প শুরু করার আগে আপনাদের সকলের কাছে একটি বিশেষ অনুরোধ। আপনাদের মধ্যে অনেকেই গল্প শোনার পর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেই চলে যান। আপনাদের কাছে অনুরোধ, আপনারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অল করে দেবেন, যাতে সমস্ত গল্পের আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে। আজ দীর্ঘ অপেক্ষার অবসানের পর শেষ পর্যন্ত আমরা নিয়ে এসেছি শান্তনু দাসের কলমে দ্বিতীয় কালো রাত। আজকের গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি লিও, দামিনীর চরিত্রে তানিশা। তাহলে আর বেশি দেরি না করে আসুন শুনে নিই শান্তনু দাসের কলমে দ্বিতীয় কালো রাতের প্রথম পর্ব। খবর পড়ছে আকাশবাণী। অভিনেত্রীর অকস্মাৎ মৃত্যুতে শোকস্তব্ধ টলিপাড়া। দত্ত ব্রাদার্স পিকচার্স সম্প্রতি বঙ্কিমচন্দ্রের রজনী উপন্যাস নিয়ে একটি ছবির শুটিং শুরু করেছিলেন। ছবির প্রযোজক তিলোত্তমা ভূষণ প্রাপ্তি স্বনামধন্যা অভিনেত্রী শ্রীমতী পারমিতা রায়চৌধুরী। ছবিটি পরিচালনা করছিলেন ওনার স্বামী আশুতোষ রায়। স্টুডিওতে এসে শ্রীমতী পারমিতা দেবী আমাদের স্মৃতিচারণা করলেন। ফিল্ম করব এটা মাথাতে আসলো যখন প্রজ্ঞার নামটাও সেই সঙ্গেই এলো। অ্যাজ আ কোয়ার্টিস্ট আমি বলবো, প্রজ্ঞার অভিনয়ের যা দক্ষতা ছিল সেটা তেমনভাবে ডিরেক্টররা এক্সপ্লয়েট করতে পারেনি। অনেক ছোট বয়সে আমি এই গ্ল্যামার ওয়ার্ল্ডে আসি, আমার এই সমসাময়িক প্রজ্ঞা। 3টে ছবিতে আমরা একসাথে কাজ করেছি। আমাদের একসাথে করা প্রথম ছবি ইতি শ্রীকান্ত। ও হয়েছিল অভয়া, আমি হয়েছিলাম রাজলক্ষ্মী। ওর থাকাটা যতটা উজ্জ্বল ছিল, ওর এভাবে চলে যাওয়াটা ততটাই তীব্র, ততটাই বেদনার। বিয়ের পর আমি অভিনয় জগৎ থেকে সরে যাই। যখন কয়েক বছর অভিনয় ছেড়ে নতুন করে প্রযোজকের ভূমিকায় এই ওয়ার্ল্ডে আবার আসি, তখন প্রজ্ঞার অভিনয়টাই আমার মাথাতে ছিল। এটুকু বলবো, ও যেখানেই থাক ভালো থাক, ওর আত্মার শান্তি কামনা করি। শুনলেন অভিনেত্রী বনাম প্রযোজক শ্রীমতী পারমিতা দেবীর কথা। এখন আবহাওয়ার পূর্বাভাস। সর্বরী রেডিওটা বন্ধ করে রান্নাঘরের দিকে যায়। সন্ধ্যা থেকেই আকাশের অবস্থাটা খুবই খারাপ। নাম্বো নাম্বো করছে, কিন্তু নামছে না। থম মেরে বসে আছে। ড্রয়িং রুমে থাকা পেন্ডুলাম ক্লকে একটা 8:30টার ঘন্টা পড়ে। রান্নাঘরে গিয়ে রাতের রান্নার জন্যে কড়াইটা গ্যাস ওভেনের উপর চাপাতেই বাড়ির কলিং বেলটা বেজে ওঠে। কড়াইতে জল ঢেলে গ্যাসের স্টিমটা কমিয়ে সর্বরী দরজার দিকে এগিয়ে যায়। দরজা খুলতেই সর্বরী বেশ অবাক হয়। একজন মাঝবয়সী ভদ্র মহিলা। বয়সটা আন্দাজ করা একটু মুশকিল। ছিপছিপে গরম, চুল খোঁপা করা, পরনে সাদা সবুজে ইক্কত শাড়ি। এগুলো বাদে যে দুটো জিনিস সর্বরীকে অবাক করেছে তা হলো এই রাতের বেলাতেও মহিলার চোখে কালো সানগ্লাস আর হাতে একটা ছড়ি। ঠিক চিনল না। মহিলা উত্তর দেন, আমি ইন্সপেক্টর সর্বরী মুখার্জির সঙ্গে কথা বলতে এসেছি। খুব দরকার ওনাকে আমার। উনি কি বাড়িতে আছেন? মহিলাটির কণ্ঠটি বড়ই আবেগপ্রবণ। আকুতি আর মিষ্টতা মিশিয়ে কথা বলার ধরন। আমি সর্বরী। ও, ভিতরে আসুন। কথাটা বলতেই ভদ্র মহিলাটি ছড়িকে অবলম্বন করে ঘরের ভেতরে প্রবেশ করে। সর্বরীর বুঝতে অসুবিধা হলো না যে মহিলাটি আসলে অন্ধ। সর্বরী সাহায্য করে। মহিলাটিকে
ড্রয়িং প্লেসের সোফাতে বসিয়ে সে রান্নাঘরে গিয়ে গ্যাসটা বন্ধ করে আবার ফিরে আসে। তারপর সোফার সামনের একটা বেতের মোড়ার উপরে বসে প্রশ্ন করে, আমরা কি একে অপরকে চিনি? না, তবে আমার মেয়েকে হয়তো চিনতে পারেন। কেন বলুন তো? প্রজ্ঞা। মুহূর্তের মধ্যে কান ঝাঁঝরা করা একটা বাজ, তারপর ঘর একেবারেই অন্ধকার, অর্থাৎ লোডশেডিং। মিনিট দুয়েকের মধ্যেই সর্বরী ক্যান্ডেল স্ট্যান্ডে মোমবাতি জ্বালিয়ে নিয়ে এসে সামনে টি টেবিলের উপর রাখে। বাইরে বেশ ভালো রকম বৃষ্টি আরম্ভ হয়েছে। মোমবাতির স্থির শিখাটা দুভাগে ফুটে উঠেছে ভদ্রমহিলার কালো চশমার কাছে। থমথমে ঘরের পরিবেশ কাটিয়ে মহিলা প্রশ্ন করেন, আপনি বাড়িতে একাই থাকেন? হ্যাঁ, আমার আসল বাড়ি নরেন্দ্রপুরে। আমার বাবা ওখানেই থাকেন। এবার আসল ব্যাপারটা কি সেটা খুলে বলুন। আমার কাছে আসার কারণটা ঠিক বুঝতে পারছি না। গত সপ্তাহে আপনার মেয়ের মৃত্যুটা আমি... মৃত্যু নয়, খুন। খুন মানে? কিন্তু ডাক্তারি রিপোর্টে যে নর্মাল অ্যাটাক এসেছে। রিপোর্টে যেটা এসেছে সেটাই বলছে। ইনভেস্টিগেশন তো বোধহয় লোকাল পুলিশ করছে। তারা সত্যি কি করছে আমার জানা নেই। আমার আসার কারণটা বলি। আমি এই 1 সপ্তাহ যাবৎ বহু চেষ্টা করেও ব্রাঞ্চ ইনচার্জ দামিনী সেন সরকারের সাথে দেখা করতে পারছি না। 2 বার ব্রাঞ্চে গেছি, কিন্তু দেখা হয়নি। হ্যাঁ, আসলে ম্যাডামের সঙ্গে হুট করে দেখা করাটা একটু প্রবলেম, সেটা উপরমহল থেকেই। কারণ এমন বহুবার হয়েছে যে কোনো কেস লোকাল থানা ইনভেস্টিগেশন করছে, কিন্তু পরিবার ম্যাডামের সঙ্গে দেখা করে তাকে কেসটা নেওয়ার জন্য অনেকভাবে প্রেশারাইজ করেছে। সেটা ইলিগাল। কারণ উপরমহলে ঠিক করে দেবে যে কোন ক্রিটিক্যাল কেসটা ম্যাডামের কাছে আসবে। সবই জানি, কিন্তু কিন্তু তবুও নিরুপায় হয়ে আসা। আমার ড্রাইভার রথিন আমার কথাতে একটা খবর আনে যে ওই ব্রাঞ্চের সাব ইন্সপেক্টর আপনি। সাথে আরও 2 জন সিনিয়রের নাম বলল। কি যেন নাম? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। অম্বর সরকার আর নিনাদ সেন। না জানি কেন ওনাদের কাছে না গিয়ে আমি আপনার কাছে আসাটাই ঠিক মনে করলাম। আপনি দয়া করে একবার, অন্তত 10 মিনিটের জন্য হলেও ব্রাঞ্চ ইনচার্জের সঙ্গে আমাকে দেখা করান। একটা কথা বলে দিই, দেখা করলেও কিন্তু ম্যাডাম কেসটা নিতে পারবেন না। বর্তমানে দাঁড়িয়ে ভবিষ্যতের কথাটা বলা বোধহয় বোকামি, কিন্তু যেটা হয়েছে খুন, আর চালানো হচ্ছে স্বাভাবিক মৃত্যু বলে। সেটা যদি দামিনী সেন সরকার ক্রিটিক্যাল কেস বলে না ভাবেন, তাহলে তাহলে সেটা আমার দুর্ভাগ্য। দুর্ভাগ্য না ভাগ্যপ্রসূ তো সেটা ম্যাডাম ডিসাইড করবেন, আমি না। দুইজনই চুপ। বাইরে বৃষ্টির সাথে পাল্লা দিয়ে বাজ আর বিদ্যুতের খেলা ক্রমশ বেড়েই চলেছে। আপনি আমাকে বলতে পারেন, আমি ম্যাডামের সঙ্গে কথা বলে... না। সর্বরীকে শেষ করতে না দিয়েই মহিলাটি বলে ওঠে, আমি সব কথা ওনাকেই বলবো। আপনার কি আমাকে বিশ্বাস হচ্ছে না? সেটা না করলে সবাইকে বাদ দিয়ে আপনার চৌকাঠে দাঁড়াতাম না। আমি নিজে থেকে বলতে চাই, মেয়েটা চলে গেল তো, তাই। আপনি একা এসেছেন? না, বাইরে আমার গাড়ি আছে। আর ড্রাইভার? হ্যাঁ, একটু সাহায্যের আশাতেই আসা। আপনার আশাকে আশাহত করবো না আশ্বস্ত করবো সেটা আমি সত্যি বলতে জানি না। আপনি কাল
বেলা 12টা নাগাদ আসুন, ব্রাঞ্চে আসুন আপনি, আমি দেখছি, প্রমিস করতে পারছি না। ধন্যবাদ, উঠছি তবে। সে কি, বৃষ্টিটা একটু ধরে গেলে উঠলে ভালো হতো না? ভালো তো অনেক কিছুতেই হয়, কিন্তু গ্রহের তো একটা ফের বলে কিছু আছে ভাই অম্বর। না, প্রেমিকা ভাগ্য তোর নেই। হাতে ম্যাগনিফাইং গ্লাস নিয়ে দেশাই অম্বরকে কথাটা বলতেই পাশ থেকে নিনাদ ফিক করে হেসে ওঠে। নিঝুম গড়ে এক মহাজনের খুনের কেস সমাধান করতে গিয়ে দেশাইয়ের সাথে আলাপ হয় গণৎকারী গিরিশ মজুমদারের। তার কাছ থেকেই দেশাই নাকি গণনা করা শিখে এসেছে। এই হাসলি কেন? অম্বর জিজ্ঞেস করতেই নিনাদ বলে, আরে কোথায় হাসলাম? আমার কিন্তু কানে এসেছে। এই ওর হাতটা দেখে বলো তো, ওর প্রেমিকা ভাগ্য আছে কিনা? অম্বরের কথা শুনে দেশাই সঙ্গে সঙ্গে নিনাদের ডান হাতের তালুটা টেনে নিয়ে প্রশ্ন করে। জন্ম তারিখ? নিনাদ উত্তর দেয়, 11ই মে। রাশি কি? মায়ের মুখে শুনেছি কুম্ভ। কিরকম প্রেমিকা পছন্দ? দেশাই প্রশ্নটা করা মাত্রই অম্বর রেগে উঠে বলে, বা কই দেশাইদা, আমাকে তো এই প্রশ্নটা করনি। আরে তাতে কি আমায় করলো? হ্যাঁ, কি যেন বললে দেশাইদা, কীরকম প্রেমিকা পছন্দ? এই ধরো হাইট 5-7, ফর্সা, দেখতে দারুণ, গান জানবে, দারুণ রান্না করবে, প্রচণ্ড বুদ্ধিমতী, কালো রং প্রিয় হবে, ফুলে অ্যালার্জি, মাথার চুল কোমর ছাড়ানো, খুব সুন্দর, মিষ্টি, দুষ্টুমি ভরা মুখের গড়ন, আর চোখ যেন ক্ষুব্ধ সিংহী। সিগারেট খেতে পারে, পুলিশেও কাজ করতে পারে। না ভাই, তোর ভাগ্যেও প্রেমিকা নেই। মুহূর্তের মধ্যে অম্বর হেসে ওঠে। নিনাদ শান্ত স্বরে দেশাইয়ের উদ্দেশ্যে কথাটা বলে ওঠে, তাই নাকি? আমার ভাগ্যেও নেই? তা কার ভাগ্যে আছে এই পছন্দের প্রেমিকাটি? সেটা তো বিধাতা জানে। নিনাদ ক্ষিপ্ত স্বরে বলে ওঠে, বুড়ো ভাম। অম্বর বলে, কামাক্ষার ভেড়া, স্ত্রৈন প্রেমিক। তুমি ওই ডাক্তার দিদির আঁচলের তলায় গিয়ে বসো, বুঝলে? হরপ্পার ব্রিটিশ। এগুলো কিন্তু মম আমাকে বলে, এতদের বলা বারণ। মমকে বলে দেবো আমি। যাও যাও, বলো গিয়ে। ভয় পাই নাকি আমি? হ্যাঁ, আজ আমরাও বলবো। দেশাই দরজার দিকে চেয়ে উঠে বলে, মম, অম্বর বলছে ভয় পায় না। মুহূর্তের মধ্যে অম্বর থতমত খেয়ে পিছন ফিরতেই দেখে কেউ নেই। দেশাই চেয়ারে হেলান দিয়ে ন্যাকা সুরে বলে ওঠে, তুই যে বললি ভয় পাস না। অম্বর আর কিছু একটা বলতে যাচ্ছিল। নিনাদ হুট করে দেশাইয়ের উদ্দেশ্যে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, মুরগির ডিম ঠিক করবে, মুরগি কবে কুকুরুকু বলে ডাকবে। যাই হোক অম্বর, এই ডেড কেসটা নজরে পড়েছে তোর? কথাটা শুনে অম্বর একটু অবাক হয়, বলে, ডেট কেস মানে? নিনাদ কোনো কথা না বলে অম্বর আর দেশাইকে নিজের ঘরে নিয়ে গিয়ে বসায়। তারপর কাবার্ড থেকে পরপর 3টে খবরের কাগজ নামিয়ে টেবিলের উপরে ফেলে। ভেতরে 2 নম্বর পেজে মার্ক করে রেখেছি, দেখ। অম্বর একটা আর দেশাই আর একটা খবরের কাগজ তুলে নিয়ে দেখে একজন মহিলা আর একজন পুরুষের মৃত্যুর খবর বেরিয়েছে। সংলাপে না গিয়ে সরাসরি সংবাদদাতা যেটা লিখেছে সেটাই লিখে দিচ্ছি। নিজস্ব প্রতিনিধি, উত্তর 24 পরগনা, 3রা এপ্রিল 1995। 31শে মার্চ দুপুরে ব্যারাকপুরের হাইওয়ে সংলগ্ন সোনাপট্টি এলাকায় এক মাঝবয়সী ভদ্রলোক হঠাৎ অজ্ঞান হয়ে যান। ঘটনাস্থলে লোকজনের ভিড় জমলে সকলে সদর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। ব্যক্তির নাম অজয় নাথ, স্বর্ণ ব্যবসায়ী। নিত্যদিনের মতোই তিনি তার দোকান থেকে বিকেলে বাড়ি আসতেন, আর এমনই অকস্মাৎ মৃত্যু ওনার ঘটে যায়। নিজের গাড়িতে উঠতে যাবেন এমন সময় বুকের বাঁ দিকে হাত দিয়ে চেপে ধরে দোকানের সামনেই তিনি পড়ে যান।
দোকানে কর্মচারীরা ডাক্তারকে খবর দিলে তিনিই প্রথম এসে জানান যে অজয়নাথ মৃত। তারপর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতাল পক্ষ ডেথ কনফার্ম করে। পুলিশ ও বাড়ির লোকেরা জানিয়েছে ঘটনার দিন উনি নাকি ওনার কাজ সংক্রান্ত ব্যাগে যা যা জিনিসপত্র নিয়েছিলেন, যেমন ওয়ালেট, গয়নার ক্যাটালগ, সামান্য কিছু টাকা, সেগুলো কিন্তু সবই রয়েছে, কোনো কিছুই হারায়নি। অজয়নাথের মৃত্যুতে ওনার বাড়ির লোকজনেরা বেশ হতবাক, কারণ উনি বেশ সুস্থ এবং স্বাভাবিকই ছিলেন। হঠাৎ হৃদযন্ত্র বিকল হয়ে ওনার এই মৃত্যু, এটা কিছুতেই মেনে নিতে পারছেন না। অজয়নাথের বুক পকেট থেকে কার্ডিওলজিস্ট ডক্টর পাত্র একটি কাগজ পান। তাতে লেখা ছিল 31 মার্চ মিট 2:30 PM। কিন্তু কার সাথে যে ওনার মিটিং ছিল সেটা বাড়ির লোক এখনো জানতে পারেননি। অম্বরের হাতের কাগজের পর দেশাইয়ের হাতে থাকা খবরের কাগজটায় যেটা লেখা আছে সেটা হলো, নিজস্ব সংবাদদাতা, কলকাতা, 4 জুন। লাইসেন্সপ্রাপ্ত দেশি মদ বিক্রেতা চম্পা বড়াল 31 মের সন্ধ্যায় নিজের দোকানে হঠাৎ হার্ট অ্যাটাকে মারা যায়। খবর পাওয়া মাত্রই ঝামেলা বাঁধে আর দোকান ভাঙচুর হয়। শেষে চম্পার স্বামী কালু বড়াল পুলিশ ডেকে উত্তপ্ত মহল শান্ত করে। ঘটনাচক্রে লোকেদের থেকে জানা যায় চম্পা বড়ালের কাছে বহুজন টাকা পায়। তথ্যসূত্রে পুলিশ চম্পার হিসাবের খাতা খুলে দেখে যে চম্পা সত্যি বহুজনের কাছে ঋণী। কালু বড়াল জানায় সেটা চম্পারই হাতের লেখা। ব্যক্তির নাম লিখে কে কত টাকা তার কাছ থেকে পায় সেসব লেখা। পুলিশ গুনে দেখে প্রায় গোটা জন 15। এই 15 জনের মধ্যে কেবলমাত্র একজনেরই টাকাই চম্পা শোধ করেছে। চম্পার ভাষায় লেখা 31 মে আসল সমেত সুদ ক্লিয়ার। কিন্তু কে সে, কত টাকা পেত, কত টাকা সুদ, কিছুই লেখা নেই। পুলিশ বাকি 14 জনকে জেরা শুরু করবে বলে জানিয়েছে। খবর দুটো পড়ে নিয়ে অম্বর আর দেশাই নীনাদের দিকে চেয়ে থাকে। নীনা টেবিলের উপর ঝুঁকে পড়ে নিয়ে বলে, কি বুঝলি ভাই? সুকুমার রায়ের ভাষায় চন্দ্রবিন্দুর চ, বিড়ালের তালব্যস, রুমালের মা, এটাই বুঝলাম। মজা করছিস? তা তুই এর মধ্যে কি পেলি? নীনা টেবিলের কাছ থেকে সরে গিয়ে আরশির দিকে এগিয়ে গিয়ে বলে, ঘটনাটা যদি পর পর হতো তাহলে নজরে পড়ে যেত। দুটো কেসের তারিখই পাওয়া গেল, কিন্তু দুটো কেসই যার নামে তারিখ তার নামে লেখা নেই। কনফিডেন্স হতে পারে, কোইন্সিডেন্স, কিন্তু এখানে সেটা আমার লাগছে না। কারণ যে দুটো ডেট লেখা সেই ডেটেই ভিকটিম মারা গেল, আর 3 নম্বর খবরটাই ভাবিয়ে তুলল। কোন খবর? অম্বর বলতেই নীনা 3 নম্বর নিউজ পেপারটা খুলে দেখায়। লেখা আছে, নিজস্ব সংবাদদাতা, উত্তর 24 পরগনা, 7 জুন। ইন্দ্রপতন। গতকাল রাতে শ্যামনগর স্ট্রিটে স্বনামধন্য গ্ল্যামার আর্টিস্ট ডিজাইনার বিদ্যুৎ রায় তিলোত্তমা শো চলাকালীন হার্ট অ্যাটাকে মারা যান। আর্টিস্টদের চেঞ্জিং টাইমে হঠাৎ গ্রিন রুমের ফ্লোরে তিনি পড়ে যান এবং নিঃশ্বাস চলাচল বন্ধ হয়ে যায়। ডাক্তার আসলে জানা যায় তিনি মারা গেছেন। বহু রূপলী পর্দার তারকাদের তিনি নিজের বিন্যাস করা পোশাকে এবং তুলির টানে সুন্দর করে তুলতেন। তার অকস্মাৎ মৃত্যুতে সবাই বেশ হতবাক এবং মর্মাহত। খবর পড়ে নিয়ে অম্বর বলে, কই, এটাতে তো কোনো ডেট মেনশন করা নেই। নীনাদ উত্তরে জানায়, আমি নিজে অপেরা হলে যাই এই খবরটা পড়ে, সেখান থেকে ওর সেক্রেটারির ঠিকানা নিয়ে তার সাথে দেখা করি। সেক্রেটারি বিনয় সান্যাল বলে ঘটনার দিন সকালে ভদ্রলোক ওকে টেলিফোনে বিদ্যুৎ রায়ের সঙ্গে মিটিংয়ের ডেট লিখতে বলে। সে অনেকবার জানায় ওই দিন বিদ্যুৎবাবু খুব ব্যস্ত থাকবেন, অন্য দিন, কিন্তু লোকটি নাছোড়বান্দা। বলে যে মাত্র 5 মিনিট সে নেবে, সে জানে অপেরাতে তিলোত্তমা ফ্যাশন শো আছে, সে মিট করবে। ডেট লেখানো হয় 6 জুন রাত্রি 8:30, মানে হাফ টাইমে, কিন্তু লোকটি আসেনি। এমনকি বিনয় যখন জিজ্ঞাসা করে কি নাম লিখবে, উত্তরে বলে প্রয়োজন নেই, আর্জেন্ট মিটিং বলে লিখে রাখুন। এরপরেও বলবি কোইন্সিডেন্স?
কোইন্সিডেন্স কিনা জানি না, তবে লিঙ্ক তো পাচ্ছি স্যার। ঠিক আছে, আমি আজকে দুপুরের মধ্যে আপনাকে ফাইলটা পাঠাচ্ছি। রিসিভারটা নামিয়ে দামিনী ফাঁকা ঘরে বেশ জোরের সাথে বলে ওঠে কথাটা। টোকা দেবার দরকার নেই, ভেতরে এসো সর্বরী। ঘরের দরজা খুলেই অবাক দৃষ্টিতে সর্বরী জিজ্ঞেস করে ওঠে, আপনি কি করে বুঝলেন যে দরজার পিছনে আমি? কারণ শাক দিয়ে মাছ ঢাকা যায় না। মানে? দামিনী একটা সিগারেট ধরিয়ে নিয়ে হিয়ালি সুরে বলে, তুমি বুঝে নাও শাক দিয়ে মাছ ঢাকা যায় না কেন। বিকজ গন্ধেই বুঝতে পারা যাবে যে শাকের ভেতরে মাছ ঢাকা আছে। তোমার ক্ষেত্রেও তাই। দামিনী বলতেই সর্বরীর চোখ বড় বড় হয়ে যায়। মনে পড়ে যায় তার ড্রেসে লাগানো কড়া পারফিউমের গন্ধ। সর্বরী হেসে ওঠে। দামিনী অ্যাস্ট্রেতে ছাই ফেলে নিয়ে প্রশ্ন করে, বলো কি ব্যাপার? গতকাল আপনাকে ফোন করেছিলাম না একটা মহিলার ব্যাপারে। হ্যাঁ, এসেছেন? হ্যাঁ, নিয়ে এসো। মিনিট দুয়েকের মধ্যেই সর্বরী গত রাত্রের মহিলাকে দামিনীর ঘরে আনতেই দামিনী তীক্ষ্ণ নজরে মহিলাটিকে দেখে নিয়ে সামনের চেয়ারে বসতে বলে। ভদ্রমহিলা চেয়ারে বসে নিয়ে দামিনীর উদ্দেশ্যে বলে, আমি জানি আপনি খুবই ব্যস্ত, এইভাবে আপনার সাথে সাক্ষাৎ। না না, ইটস ফাইন, সাক্ষাৎ তো অবশেষে হলো। তবে আপনি কিছু বলার আগে আমার 3টে প্রশ্ন আছে। সেই 3টি প্রশ্নের উত্তরের পর আপনি আপনার কথা বলবেন। 1, আপনার নাম। 2, আপনার মেয়ের স্বাভাবিক মৃত্যুই হোক বা খুন সেটা জানার জন্য আমি কেন, এবং 3, আমার কলিগদের নাম আপনি কোথা থেকে জানলেন, আর বাকি 2 জনকে ছেড়ে সর্বরীর বাড়ি কেন? ভদ্রমহিলা কিছুক্ষণ চুপ করে থাকে। বুঝতে অসুবিধা হলো না যে সামনের চেয়ারে বসে থাকা মেয়েটি খুবই তীক্ষ্ণ এবং তীব্রও বটে, সাথে আরও একটা কথা বলা উচিত, তিক্ত। ভদ্রমহিলা গলাটা সামান্য ঝেড়ে নিয়ে উত্তর দেয়, আমার ড্রাইভার রথিন মণ্ডল গত 1 সপ্তাহ যাবৎ এই ব্রাঞ্চে যাতায়াত করে যে আপনার সাথে দেখা করা যাবে কিনা, কিন্তু প্রতিবারই নিরাশ উত্তরেই ও ফিরে যায়। এরই মধ্যে আপনাদের ব্রাঞ্চেরই একজন কনস্টেবল, নাম বলতে পারবো না, সেই রথিনকে আপনার 3 ইন্সপেক্টরের নাম বলে। একজন মহিলা হয়ে পুরুষ অফিসারদের বাড়িতে গেলে তিনি আদেও কতটা আমার কথা শুনবেন বা দেখা করবেন, এই ভেবেই আমি ইন্সপেক্টর সর্বরী মুখার্জির বাড়িতে যাই এবং আমার নাম শ্রীমতী দময়ন্তী সেনগুপ্ত। আপনি ধারণা করেন যে আপনার মেয়ে প্রজ্ঞা সেনগুপ্তকে খুনই করা হয়েছে? ধারণা নয় মিস সেন সরকার, বিশ্বাস। ফিল্ম লাইনে ছিলেন, সো প্রচুর অ্যান্টিও থাকে, তো সেই ভেবেই কি? না, একদমই না। পুরো ঘটনাটা বলছি। গত 1 মাস আগে প্রজ্ঞা খুব রাত করে শুটিং থেকে বাড়ি ফেরে, আর টেলিফোনটা সেই সময়ই আসে। প্রজ্ঞার মুখ হয়তো দেখিনি, কিন্তু পাশে বসেছিলাম, তাই ওর কথা বলার ধরনেই বুঝতে পেরেছিলাম ফোনের বিপরীত দিকের জন ওকে হুমকি দিচ্ছে। ফোন রাখার পর জিজ্ঞাসা করি কি হয়েছে, কিন্তু ও কিছুই বলে না। এর ঠিক 1 সপ্তাহ পর একটা পার্সেল আসে ওর নামে, ওই সকালের দিকে। বাড়িতে তখন প্রজ্ঞা ছিল না। আমার বাড়ির যে মেড রত্না, সেই সেটা নেয়। রাতে প্রজ্ঞা ফিরলে ওর হাতে সেটা দিয়েও দিই। আমি জানতাম না পার্সেলের ভেতরে কি আছে, প্রজ্ঞা আমাকে বলেনি, কিন্তু রত্না জানায় পার্সেলের ভেতরে একটা মানুষের কাটা আঙ্গুল ছিল। আমি বুঝতে পারি আমি যাতে চিন্তা না করি, সেই জন্যই ও আমায় কিছু বলছে না। রথিনকে নজর রাখতে বলি। ও আমাকে খবর দেয় শুভম নামের একটি ছেলে প্রজ্ঞাকে খুবই বিরক্ত করছে। দেরি করলাম না, সরাসরি প্রজ্ঞাকে জিজ্ঞাসা করি যে ব্যাপার কি।
ও জানায় যে ওই শুভম ছেলেটি পরিচালক আশুতোষ রায়ের ছেলে। পরদিন প্রজ্ঞাকে কিছু না বলে আমি আশুতোষ বাবুর সাথে কথা বলি। ফল হয়নি ছেলের পক্ষে ওনার কথা। তারপর 1 সপ্তাহ আগের ঘটনা, এইবার পার্সেল এলো আমার নামে। রত্নাকে দিয়ে পার্সেল খুলিয়ে জানতে পারি তার ভেতরে একটা কাগজ, তাতে লেখা পরের দিনের তারিখ আর তারিখের নিচে লেখা লাস্ট মিটিং। সেই দিনই আমার মেয়ে মারা গেল, স্বাভাবিক মৃত্যু। দামিনীর কপালে ভ্রুকুটি, সর্বরীরও একই রকম ভাব। সে একবার দময়ন্তী দেবীকে দেখছে, একবার দামিনীকে দেখছে। সর্বরী প্রশ্ন করে, সেই কাটা আঙুলটা এখন কোথায়? রত্না আমায় বলেছিল ওটা প্রজ্ঞায় ফেলে দিয়েছে। আর আপনাকে দেওয়া কাগজটা? ওটা আমার বাড়িতেই আছে। দামিনী চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে কাঁচের জানলার কাছে এগোতে এগোতে বলে চলে, যে কথাগুলো আমাকে বললেন সেগুলো সদর পুলিশকে বললেন না কেন? ভরসা পাচ্ছি না। কারণ? সত্যি শোনার সাহস আছে তাহলে কারণটা বলতে পারি। সত্যি বলার সাহস থাকলে অবশ্যই কারো না কারো সেটা শোনার সাহসও থাকবে। কারণ পুলিশরা খুব তাড়াতাড়ি বিক্রি হতে পারে, ইজ্জত বলে খুব একটা কিছু নেই। তার ওপর আমি যদি পরিচালকের ছেলের নামে কিছু বলি, সেটা ফাইল হবে, তদন্ত হবে। না 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 না, তখন আমার মেয়ের নামে এই কথাটা উঠবে যে টাকা ইনকামের জন্য এটা করা হচ্ছে। পুলিশরা সেটাই বলবে। দামিনীর মুখ মুহূর্তের মধ্যে কঠিন হয়ে যায়, কিন্তু রাগ নয়, খুব শান্ত স্বরে বলে, সেই যাতে আমিও পড়ি মিসেস সেনগুপ্ত। কথাটা শুনেই একটা স্মিত হাসি হেসে নিয়ে দময়ন্তী দেবী উত্তর দেয়, সেই যাতে পড়লে আপনার কাছে আসতামই না। ভবিতব্য বলে মেয়ের মৃত্যুর কাল ঔষধ পালন করতাম। আমার অনুরোধ, একবার আপনি তদন্ত করুন। আমার মেয়ের খুনের পেছনে ওই লম্পট ছেলে শুভম রাই আছে। শুনলাম, কিছুটা বুঝলাম। এবার বলি, অফিসিয়ালি আমি কোনো সাহায্যই করতে পারবো না। কথাটা শুনে দময়ন্তী দেবী কিছু একটা বলতে যাচ্ছিলেন, দামিনী ওনাকে বাধা দিয়ে বলে চলে, তবে আপনি যখন এসেছেন সুরাহার আশায়, তখন আমি এটা চেষ্টা করে দেখতে পারি যে বিষয়টা খুন নাকি স্বাভাবিক মৃত্যু সেটা খুঁজে বের করার। আপনার টেলিফোন নাম্বারটা ঠিকানাটা সর্বরীকে লিখিয়ে দিয়ে যান। 2-3 দিনের মধ্যেই ফোন করতে পারি। 2-3 দিনের মধ্যে বের করে নেবেন যে এটা খুন নাকি নর্মাল ডেথ। ভাগ্য যদি আমার উপর দয়া করে হতেও পারে মিসেস সেনগুপ্ত। আপনি ভাগ্য মানেন? না মেনে উপায় কি? দেশাই দিনাদার অম্বরকে বেশ উৎসাহের সাথেই কথাটা বলে ওঠে, তারিখ লিখে খুন, তাহলে খুনি সাইকো বা সিরিয়াল কিলার ভাবতে সমস্যা নেই। দেশাইদা, সাইকো বা সিরিয়াল কিলার এই দুজনেরই কিন্তু খুন করার একটা প্যাটার্ন থাকে। যেমন ধরো সাইকো, সে খুন এলোপাথারি করতে পারে, কিন্তু একটা বেসিক লিঙ্ক তো থাকবেই। বেশ কয়েক বছর আগে নিউ ইয়র্কে 55 বছরের পুরুষরা কিন্তু উধাও হয়ে যায়, আর তার 3 দিন পর তাদের বডি মিলতে থাকে লেকের ধারে। এমন করে রিপোর্টটা আসে, প্রায় গোটা 15 তো ধরোই। এই 15 জনের কোনো কিন্তু লিঙ্ক নেই একে অপরের সঙ্গে। ফাঁদ পেতে খুনিকে যখন ধরলো, দেখা গেল তিনি একজন 60 বছরের মহিলা। বুঝতে পারলে? খুন ধরার কারণ? কারণ যদি বলো, তার স্বামীর বয়স যখন ওই 55 বছর, তখন মহিলাটিকে ছেড়ে তিনি একজন অন্য যুবতী মেয়েকে বিয়ে করেন। আর এই গভীর আঘাতে মহিলাটি কিন্তু মানসিক ভারসাম্য হারিয়ে যেতে থাকে। হয়তো প্রতিটা পুরুষই 55 বছরে গেলে অন্য মেয়েকে বিয়ে করবে, মানে এটাই হয়তো তার মাথায় এই কনসেপ্টটা আসতে থাকে। ব্যাস, আর কি, টার্গেট করা হয় 55 বছরের পুরুষদের।
জুরি বোর্ড অ্যান্ড জজের সামনে বিন্দাস হয়ে কিন্তু তিনি বলেন। আর অন্য মহিলার কাছে স্বামী চলে যাওয়ার থেকে তার নামে বিধবা হয়ে থাকা তিনি কিন্তু অনেক বেশি ভালো মনে করেন। বিদেশে ম্যারেজ আর ডিভোর্সটা তো তুমি জানোই মুড়ি মুড়কির মতো ব্যাপার। সেখানে দাঁড়িয়ে স্বামীর ওপর এতটা আবেগপ্রবণ হওয়া, যেটা কিন্তু জজ সাহেবকেও ভাবতে বেশ বাধ্য করেছিল। আর সিরিয়াল কিলারের প্যাটার্নিং কীরকম? দেশাইয়ের এই প্রশ্নে নিনাদ উত্তর দেয়। সামনের বড় কাঠের টেবিলের একধারে বসে নিয়ে বলে, সাইকো আর সিরিয়াল কিলিংয়ের মধ্যে সূক্ষ্ম একটা তফাৎ। সাইকো কিলারের খুন করার পেছনে মানসিক একটা খেলা কাজ করে, কিন্তু ওইদিকে সিরিয়াল কিলিংয়ে একটা জেতা কাজ করে। মানে আর ভিকটিমের মধ্যে একটা কমন লিঙ্ক তো থাকবেই। খুন করে সে বোঝাতে চায় যে সেই একমাত্র খুন করাতে বেস্ট। সেটা সাইকো কিলিংয়ের ঘটনায় খাটে না। মেক্সিকোর ঘটনাটাই ধরো না, কোল্ড বিচ দিয়ে খুন, শহর জুড়ে। নিনাদ আরও কিছু একটা বলতে যাচ্ছিল, এমন সময় রুমের দরজায় কয়েকবার টোকা। কামিং। নিনাদ বলতেই সর্বরী দরজা খুলে বলে ওঠে, ম্যাডাম আপনাদের সবাইকে একটু নিজের ঘরে ডেকেছেন। দেরি না করে তিন মূর্তি সর্বরীকে সঙ্গে করে দোতলার ইনচার্জ রুমের দিকে এগিয়ে যায়। দরজা খুলে চারজনে ঘরে ঢুকে দেখে দামিনী পিঠ করে জানলার ধারে দাঁড়িয়ে আছে। মম, আর ইউ ক্যালভিন? তীব্র স্বরে চিৎকার করে বলে ওঠে দামিনী, ওরে বুড়ো ভাম, কলিং। ইয়া। চুপ কর, বস, পরে হবে ইংরেজি। নিনাদার অম্বর চেয়ার টেনে নিয়ে সামনে বসতেই দামিনী দময়ন্তী দেবীর ঘটনাটা পুরোটা জানায়। বলা বাহুল্য, নিনাদের মুখের ভাব বেশ অন্যরকম। সে চেয়ে আছে টেবিলের উপরে থাকা কাঁচের পেপার ওয়েটটার দিকে, কিন্তু মুখে সে কিছুই বলছে না। সবই শুনলি, কয়েকটা কাজ করতে হবে, কিন্তু পুরোটাই গোপনে। এই কেসের ইনভেস্টিগেশন অফিসার যেন কোনোভাবেই টের না পায়। প্রথম কয়েকদিন স্টিং অপারেশন করতে হবে। সর্বরী আর অম্বর তোমরা স্টুডিও পাড়া টার্গেট করো। নিনাদ আর আমার বুড়ো ছেলে টার্গেট করবে পরিচালক আশুতোষ রায় এবং তার বউ পারমিতা রায়চৌধুরীকে। খবর চাই, শুধু খবর। নো জেরা অ্যান্ড নো হরপ্পা কাট ইংলিশ। সর্বরী সামান্য মাথা নেড়ে হ্যাঁ করে, তারপর জিজ্ঞেস করে, বাট মম, সরি ম্যাম, বাট ম্যাম এই কেসের শুরুটা হবে কি করে? পারমিশন পাবো তো? না না দামিনী, কোনো মতেই না। নো পারমিশন। শুরুর কোনো প্রশ্নই ওঠে না। আমি কিছুতেই সিক্রেট স্ট্রিং অপারেশনের জন্য পারমিশন দেব না। এসপি স্যার দামিনীকে সোজা সাপটা বলে ওঠেন, এর আগেও এরকম বহুবার হয়েছে, আর ওপর মহলের জবাবটা কিন্তু আমাকেই দিতে হয়েছে। হ্যাঁ মানছি, কিন্তু আপনাকে এটাও মানতে হবে যে যে মিশনগুলো আমি নিজে হ্যান্ডেল করেছি সবকটাতেই আমার সন্দেহ ঠিক ছিল। সো আমার সাকসেস রেট 100%, যার জন্য আপনার উপরমহলের জবাব রেডি ছিল, যার ফলে উপরমহল আপনাকে ধন্য ধন্য করেছিল। দামিনীও রসিক সুরে উত্তর দেয়, যতই টোপ দাও দামিনী সেন সরকার, আর যাই বলো, পারমিশন আমি কিছুতেই দেব না, কিছুতেই না। তাই? হ্যাঁ। ভেবে বলছেন? অবশ্যই। এটাই শেষ কথা তো? হ্যাঁ। ফাইনাল? আরে বাবা বললাম তো হ্যাঁ। ওকে, তাহলে আমিও ব্রাঞ্চ ছাড়লাম। এই যে আমার রেজিগনেশন লেটার, এর জবাব উপরমহলে দেবেন কেন দামিনী ব্রাঞ্চ ছাড়লো। বাপরে, সেই এক জিনিস বারবার। দাও স্ট্রিং অপারেশনের কাগজটা দাও, আমি সই করছি। তোমাকে নিয়ে আর পারা গেল না। দামিনী ঠোঁটের কোণে হাসি, কাগজ এগিয়ে দিয়ে এসপি স্যার সই করতে করতে বলে ওঠে, প্রত্যেকবার তোমার এই জেদের সামনে আমাকে বারবার হাঁটু কাটতে হয়েছে। তাও আপনার শিক্ষা হয় না। কি? কিছু না, সিগনেচার প্লিজ। নাও, দিলাম সই করে। তবে একটা কথা মাথায় রেখো, কেবলমাত্র এইটুকুই যে এটা খুন নাকি নর্মাল ডেথ। ওইটুকুতেই হবে, থ্যাংক ইউ। তবে যা শুনলাম এ কেস এমন কিছুই না। ওই নায়িকার স্পট বয়টাকে ধরে ঠ্যাঙাও, আসল কথা এমনি এমনি বেরিয়ে আসবে। কিন্তু সে তো আপনি সব কেসেই বলেন স্যার। গতবার নরেন্দ্রনাথের মার্ডার কেসেও বলেছিলেন।
যে চাকরের ধুইরা ঠ্যাঙাও খুনি বেরোয় আসবে। বেরোইলে এটা কি মনে আছে? করে নাও, আমার সাথেই পারবে। যেদিন উপযুক্ত লোক এসে তোমায় বাঁধবে সেদিন বুঝবে কত ধানে কত চাল। অতি পরম গুরু, বুঝেছো? তাই নাকি? হ্যাঁ তাই, আর সেই জন্যই কিন্তু এই সমস্ত কথা জিজ্ঞাসা। ছদ্মবেশী অম্বর স্টুডিও পাড়ার একজন বছর 25-এর স্পট বয়কে বলে ওঠে। অম্বর নিজের মাথার চুলগুলোকে কাঁচা পাকায় ভরিয়ে রেখেছে, চোখে পুরু চশমা, নকল গোঁফ আর মুখ ভর্তি পান, পরনে রবীন্দ্রিক পাঞ্জাবির সাথে ফর্মাল নস্যি রঙের একটা প্যান্ট, কাঁধে ঝোলা, হাতে নোটবুক আর কলম। বুঝতেই তো পারছো, যদি বেচাল হয় তাহলে প্রেস কিন্তু কিছুতেই ছাড়বে না। অতএব শুটিংয়ের দিন ঠিক কি হয়েছিল পুরোটা কিন্তু খুলে বলো। স্যার, আমি 5 নম্বর স্টুডিও রুমে ছিলাম না, তপন ছিল। কে তপন? ওই তো এদিকেই আসছে, ওই ছেলেটা স্যার, তপন। ওই তপন, এদিকে শোনো। অম্বর দেখে ছেলেটি রোগা পাতলা মাঝারি হাইটের। তপন কাছে এসে হাসি মুখে বলে ওঠে, হ্যাঁ বলো বিকাশ। ইনি যুগপ্রকাশ নিউজ পেপারের এডিটর। কয়েকটা প্রশ্ন করছেন ওই প্রজ্ঞা ম্যাডামের ব্যাপারে। সরি স্যার, আমি এসব কিছু জানি না। কারণ আপনাদের কি বলবো, তারপর আপনারা কি লিখে দেবেন, তারপর সালা আমার কাজের লাথি। অম্বর সামান্য হেসে নিয়ে পকেটের ভেতর থেকে পানের ডিব্বেটা বার করে, তার থেকে আরও একটা পান মুখে ঢুকিয়ে চিবোতে চিবোতে বলে, আরে চাপ নিচ্ছ কেন? চাপ নিও না, তোমরা কিন্তু অল্পতেই চাপ নিয়ে নিচ্ছ। একদম ফ্রিলি বলো কি হয়েছিল, তোমাদের কারোর নাম কিন্তু আসবে না। এসব আপনারা অনেক খোকা বড়ানো কথা বলে থাকেন। আরে বাবা বলছি তো তোমাদের নাম আসবে না। আরে কেন বিশ্বাস করতে চাইছো না? এমনকি তোমার সাউন্ডও কিন্তু আমরা রেকর্ড করব না, উল্টে নাও 500 রুপিস, ঠিক আছে? ভেবে দেখো, চুপ করে স্টুডিওতে ঢুকবে নাকি সত্যি কথা বলে 500 টাকা কামাবে? তপন কিছুক্ষণ ভেবে নিয়ে দূরে বেদি বাঁধানো একটা কৃষ্ণচূড়া গাছকে দেখিয়ে নিয়ে বলে, গাছের তলায় বসে কথা বললে ভালো হয় না? মুহূর্তের মধ্যে আদর করার ভঙ্গিতে অম্বর তপনের থুতনি ধরে নিয়ে বলে, গুড বয়, শোনা ছেলে। এই তো নাও একটা পান খাও তো। না স্যার, পান খাই না। ও তাহলে চলো। তপন আর অম্বর বেদি বাঁধানো কৃষ্ণচূড়া গাছের দিকে এগিয়ে যায়। লাল ফুলে ভরে আছে গাছটা। অম্বর কাঁধের ঝোলাটা বেদির উপর রেখে বসে পড়ে, তারপর বলে, বলো তো খুনের দিন শুটিংয়ে ঠিক কি হয়েছিল? প্রজ্ঞা ম্যাডামের রিপোর্টিং টাইম ছিল সকাল 9টা। মেকআপ ফেকআপ কমপ্লিট করে ওই শুটিং শুরু হবে 11টা, কিন্তু ম্যাডাম আসেই 10টার পর। ডিরেক্টর স্যার তো বেশ রাগারাগি করছিলেন। ডিরেক্টর মানে আশুতোষ রায়? হ্যাঁ, শুটিং শুরু হলো প্রায় 12:30টার পর। তারপর লাঞ্চ টাইম পড়লো 2:30টে। ম্যাডাম ফ্লোর ছেড়ে নিজের ঘরে চলে গেলেন, আর ওই সময় ফ্লোরে আসে ডিরেক্টর স্যারের ছেলে শুভম রায়। হ্যাঁ, একটু থামাচ্ছি। হ্যাঁ, একটা গোপন সূত্রে খবর পেয়েছি এই শুভম ছোকরাটা নাকি প্রজ্ঞাকে লাইন মারছিল, মানে এরকমই কিছু আর কি। সেটা কি সত্যি? আরে কাকা, শুধু ও কেন, ও অনেকেই লাইনে ছিল। তাই নাকি? কে কে শুনি একটু। এই হিরো অমিত বাসু আর খোদ ডিরেক্টর বাবু। হ্যাঁ বলো কি? বাহ, চমৎকার। কথাটা বলেই অম্বর আরও একটা পান মুখে পড়ে। হ্যাঁ হ্যাঁ, ভাবে ভাবে সবই বুঝতাম। আর ওই শুভম ও এসে ম্যাডামের কথা জিজ্ঞাসা করলো, তারপর ম্যাডামের ঘরে চলে গেল। আর প্রায় 10 মিনিট পর শুভম দেখি বেশ রাগ নিয়ে বেরিয়ে আসে। শুটিং শুরু হলো 3টের সময়। ম্যাডাম সিন করছেন, হঠাৎ মাথায় হাত দিয়ে স্পটে বসে পড়ে আর ধপ করে শুয়ে পড়ে। ধরাধরি করে বুঝতে পারি তো মারা গেছে। অম্বর কথাটা শুনে নিয়ে সামান্য চুপ থাকে, বলে, আচ্ছা তপন, তোমার কি মনে হয়
এটা নর্মাল ডেথ নাকি মার্ডার? মার্ডার কিনা সেটা আমি বলতে পারবো না, তবে নর্মাল মানতেও পারছি না। বছর 40-এর মেকআপ আর্টিস্ট মনীন্দ্র দাস ছদ্মবেশী সর্বরীকে বলে ওঠে। দুইজনে বসে রয়েছে স্টুডিও পাড়ার চায়ের দোকানে। লোকজনের ভিড় বেশি। কিছু দূরের একটা শিমুল গাছ, আর তার তলায় একটা মুচি বসা। সেই জুতো সেলাইও করে, আবার জুতো পালিশও করে দেয়। স্টুডিও থেকে বেরোবার মুখে অম্বরের জুতো দেখে মুচিটি পলিশের কথাটা বলাতেই সর্বরীর নজর পড়ে মুচিটির দিকে। সর্বরীর পরনে বেবি পিঙ্ক কালারের কাতান শাড়ি, চুল পুরো খোলা এবং খুবই হাই মেকআপ ফেস। মনীন্দ্র দাস বেশ ছিমছাম গোছের একটা লোক। মাথার চুল বেশ ঘন আর খুব সুন্দর করে আঁচড়ানো। গায়ের রং বেশ ফর্সা। কেবল কণ্ঠস্বর নয়, স্বভাবও সামান্য নারী সুলভ। এই গ্ল্যামার জগতে যখন প্রথম কাজ পায়, তখন প্রথম নায়িকা হিসেবে যাকে পেয়েছিলেন তিনি হলেন মহানায়িকা। হাতের টান বম্বে তো ছাড়, হল্যান্ডকেও হার মানিয়ে ছাড়ে। অন্যদিকে সর্বরী মণি দাসের কাছে পরিচয় দিয়েছে যে সে প্রজ্ঞার বান্ধবী, আর সে কলকাতার বাইরে থাকে। আজ প্রজ্ঞা তাকে তার সাথে দেখা করতে আসতে বলে ইন্দ্রনগর স্টুডিওতে। এখানে এসে জানতে পারে প্রজ্ঞার ব্যাপারে। সর্বরী বরাবরই স্ট্রিং অপারেশনে পটু, তাই মনীন্দ্রকে কথার প্যাঁচে ফেলতে বেশি সময় তার লাগলো না। সর্বরী প্রশ্ন করে, আচ্ছা মনিদা, ওই দিন প্রজ্ঞার মুড কেমন ছিল? অন্য দিনের তুলনায় বেশ অন্যরকম। মানে? তা বিগত কয়েকদিন ধরেই কিছু একটা বিষয় চিন্তা করছিল। ম্যাটারটা কি, প্রেম ঘটিত? হতে পারে, আমি জিজ্ঞাসা করেছিলাম, বললো না কিছুই। তবে ওই ঘটনার দিন আশুতোষ স্যারের সাথে বেশ কথা কাটাকাটি হয় প্রকার। কোথায়? গ্রিন রুমে? হ্যাঁ। ঝগড়াটা কি নিয়ে? কথার ভাঁজে বুঝলাম প্রজ্ঞার কাছে এমন কিছু একটা আছে যেটা আশুতোষ স্যার ফেরত চাইছে, আর প্রজ্ঞা সেটা দিতে চাইছে না। আমি ঘরে ছিলাম বলেই হয়তো ঝগড়াটা অতটা বাড়েনি। আর শুভম? শুভম যখন প্রজ্ঞার ঘরে এসেছিল তখন আমি ছিলাম না। আমি ওকে বেরোতে দেখেছি ঘর থেকে। আর শুভমের সঙ্গে তো আশুতোষ স্যারের বউয়ের সম্পর্ক একদমই ভালো না। মায়ের সাথে? আর মা শুভমের থেকেই কয়েক বছরের ছোট। মানে? মানেটা হলো শুভম তো আশুতোষ স্যারের প্রথম পক্ষে। ও, আর পারমিতা হলো দ্বিতীয় পক্ষ? তৃতীয় পক্ষ। সর্বরী বেশ অবাক হয়। তাহলে দ্বিতীয় পক্ষটিকে? ওটা সঠিক জানি না, তবে স্যারের 3 নম্বর বউ হলো এই পারমিতা ম্যাডাম। সর্বরী মনীন্দ্রবাবুর মুখের দিকে চেয়ে থাকে, তারপর বলে, মনিদা, ব্যাপারটা ভালো ঠেকছে না। পারমিতা ম্যাডামের সঙ্গে দেখা করাটা খুব দরকার। কোনো উপায় আছে? রাস্তা অনেক আছে, কিন্তু কোন রাস্তাটা সঠিক আর কোন রাস্তাটা বেঠিক সেটা নিজেকে বুঝতে হয়। ফরেন্সিক ল্যাবে দাঁড়িয়ে সৌরজা নিজের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ডক্টর প্রণবকে কথাটা বলে ওঠে। ডক্টর প্রণব হাতে একটা টেস্ট টিউব নিয়ে তাতে ফানেল থেকে সলিউশন ঢালতে ঢালতে বলে, কিন্তু ম্যাডাম, খুন করাটা কি খুব সহজ রাস্তা? একদমই না। যে খুন করে তার মধ্যে অল টাইম ভয় কাজ করে। ভয়টা কি? ভয়টা হলো ধরা পড়ার। এই যে চমকিত চারু চবন্যা চারু চর্চিতা চরক শুশ্রুতা চরক জ্ঞানতা চরিতি চর্বনিয়া চরাচর চারুশীলা চিকিৎসক সৌরজা। খুনি ধরা পড়বে কি পড়বে না সেটা পরে হবে, তার আগে বলো কন্টিনিউ টেলিফোন করে যাচ্ছি, ওঠাবার নাম পর্যন্ত নেই। এর কারণ কি? ফরেন্সিক রুমের দরজা খুলে দামিনী এক নাগাড়ে কথাগুলো সৌরজার উদ্দেশ্যে বলে ওঠে। তারপর একটা সিগারেট ধরাতে সৌরজা ডান হাতের তর্জনীর ইশারা করে দামিনীকে। পিছন ফিরে দেখে দামিনী একটা নতুন বোর্ড, আর তাতে লাল রঙের লেখা নো স্মোকিং। এটা কবে লাগানো হলো? অনেকদিন আগেই। এবার তুমি আইনের হেড হয়ে যদি মনে করো আইন ভাঙবে, ভাঙো। সৌরজার সুরসুরি মার্কা কথাতে দামিনী নিজের হিল বুটের তলায় সিগারেটটা ফেলে নেভায়। অন্যদিকে প্রণব ঘরের বাইরে টেস্ট টিউবটা নিয়ে বেরিয়ে যায়। সৌরজা বলে,
ব্যাপারটা কি? দয়মন্তীর আর্জি মামলা? তুমি কি করে জানলে? ও, বুঝতে পেরেছি। ওই ভেড়ার পেটে তো কোনো কথা থাকে না, তা আশা করি সবটাই বলে দিয়েছে। সবটা আর বলল কোথায়, কেবল উপক্রমিকা। সৌরজা হাতের সাদা গ্লাভসটা খুলে উত্তর দেয়। দামিনী পুরো বিষয়টা সৌরজাকে বলতেই সৌরজা ভেবে নিয়ে বলে, মায়ের মন তো তাই আকুপাকু করছে। ও, ঠিক যেমন ওই স্ত্রৈণটাকে দেখলে তোমার হয়। হ্যাঁ হয় তো, কি করবি? আমি আর কি করতে পারি? যাই হোক, তোমার কি মনে হচ্ছে বলো তো, ব্যাপারটা খুন নাকি অ্যাটাক? বলা মুশকিল রে, মাসটা মনে নেই, তবে 3-4 বছর আগের ঘটনা। এক লটঘট ঘটেছিল, খবরে খুব উঠেছিল। কি খবর? আশুতোষ রায়ের বিয়ে। পারমিতা রায়চৌধুরী? ইয়েস, মিসেস রায়চৌধুরী। আশুতোষ রায়ের থেকে বয়সে 35 বছরের ছোট। তাতে কি হয়েছে? না, তখনই প্রজ্ঞা কিন্তু ব্যাগরা দিয়েছিল, বলেছিল চরিত্র যেমন কাজটাও তেমন। পারমিতা কিন্তু প্রজ্ঞার এইরকম মন্তব্যের উত্তর দেয়, ছবিতে চান্স পাওয়ার জন্য প্রডিউসারদের ঘরে ঘরে রাতের বেলায় যেতে হয়নি। বিয়ের পর কিন্তু পারমিতা আর ছবিও করেনি। ফিল্ম ফেস্টিভ্যালগুলোতে আসতো, কিন্তু প্রজ্ঞার ব্যাপারে কোনো কথাই সে পাবলিককে বলতো না। প্রডিউসার হয়ে প্রথম ছবি, আর নায়িকা প্রজ্ঞা। সেই প্রজ্ঞা যে ওই রকম খারাপ মন্তব্য করে বসে আছে। খুন বলছো তাহলে? সেটা মুখে বলে হয়, বডি থাকলে বলতে পারতাম। খটকা লাগছে এখনই? গল্প তো শুরুই হয়নি, আর একটু রহস্য গল্পটা এগোক, তারপর খটকাটা লাগলে ভালো হতো না? ভালো তো অনেক কিছুই হতো দেশাইদা, কিন্তু হলোটা আর কোথায়? ধাবাতে বসে নীনাদ দেশাইকে বলে ওঠেন, টেবিলের উপর সাজানো মধ্যাহ্ন ভোজ। বিশেষ কিছুই নয়, অতি সামান্য ভাত, মুগ ডাল আর পার্শে মাছ। দেশাই জলের জগ থেকে জল ঢেলে হাত ধুতে ধুতে বলে চলে, চেষ্টা তো অনেকটাই করলাম, কিন্তু এই ভেগ ধরে তো এই পারমিতার মুখোমুখি হতে পারলাম না। নে শুরু কর, খেয়ে নে। খাচ্ছি। এইভাবে হবে না বুঝলে দেশাইদা, হবে না। ব্যাপারটা যদি পুলিশ বলেই শুরু করতাম, তাহলে ওই নায়িকার গার্ড আমাদেরকে ঠেকাতে পারতো না। মামের বারণ আছে, এই মুহূর্তে কিছুই নয়। তোর কি মনে হচ্ছে ব্যাপারটা খুন? কি বললে? কি হয়েছে তোর? মনটা কোথায়? আপাতত ধারাবাহিকে। মানে এই আবার কেমন? দেশাই আরও কিছু একটা বলতে যাচ্ছিল, এমন সময় ধাবাতে কাজ করা বছর 19-এর একটা রোগা পাতলা ছেলে টেবিলের সামনে এসে দাঁড়ায়। ছেলেটি প্রশ্ন করে, আর কিছু দেব? উত্তরে দেশাই মাথা নেড়ে না করে। নীনা চেয়ে আছে বাইরে। ধাবার সামনে সড়ক, আর সড়ক পেরোলেই পাঁচিল দেওয়া উঁচু একটা ইমারত, পুষ্পক অ্যাপার্টমেন্ট, যার 5 তলার ফ্ল্যাটেই থাকেন পারমিতা এবং তার স্বামী পরিচালক আশুতোষ চৌধুরী। ছেলেটি নীনাদকে অমন করে চেয়ে থাকে দেখে জিজ্ঞেস করে ওঠে, কি হয়েছে বাবু? এই ফ্ল্যাটে কি কেউ থাকে নাকি? ওখানে তো সব ফিল্ম স্টারেরা থাকে। জানি খোকা। নীনাদ একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে উত্তর দেয়, রিপোর্ট নিতে এলাম আশুতোষ স্যার আর পারমিতা ম্যাডামের কাছে, একাই পেলাম। ছেলেটিকে দেখে হ্যাবলা বলে মনে হলেও স্বভাবে আসলে নয়। ঠিক করে হেসে নিয়ে উত্তর দেয়, ম্যাডামকে দেখতে হলে তো ক্লাবে যেতে হবে। দেশাই অবাক হয়, কোথায় যেতে হবে? ক্লাবে ক্লাবে, ওই যে তাস খেলে মদ খায়। ক্লাব? হ্যাঁ হ্যাঁ। নীনাদ জলের গ্লাসে চুমুক দিয়ে বলে ওঠে, তা তুই ধাবায় বসে ক্লাবের খবর পেলি কি করে? ছেলেটি শিয়ানা হাসি হেসে উত্তর দেয়, সব বলে দিলে আমার লাভ কি? কথা জানলে লাতিয়ে ধাবা থেকে তাড়াবে। নীনাদ নিজের ব্যাক পকেটের থেকে ওয়ালেটটা বের করে ছেলেটির মুখের সামনে 100 টাকার একটা নোট ধরে। ছেলেটি খপাত করে টাকাটা হাতে নিয়ে বলে,
খাওয়া শেষ হলে ধাবার পিছনের গলিটায় দাঁড়াবেন, আমি যাব। কথাটি বলে ছেলেটি টেবিলের সামনে থেকে সরে যায়। দেশাই একটু বিরক্তভাবে বলে ওঠে, হুট করে টাকাটা দিয়ে দিলি, খবর যদি মিথ্যা দেয়? একটু রিস্ক তো নিতেই হবে প্রেমিক মশাই। কথা মতো খাওয়া শেষ করে নিনাদ আর দেশাই ধাবার পেছনের গলিটায় এসে দাঁড়ায়। ছেলেটিও গামছা দিয়ে মুখ মুছতে মুছতে এগিয়ে আসে তাদের দিকে। দেশাই বেশ কড়া গলায় বলে, এ ছোকরা, খবর যেন আসলি হয়। ঝুটা যদি বেরিয়েছে তাহলে মালিক না, লাঠিটা আমি মার। কথাটা শুনে ছেলেটি তেমন গায়েই মাখল না। সে বলে চলে, দেখো, যা জানি তাই করেছি। ওই ম্যাডাম রোজই ক্লাবে যায়, কারণ ক্লাবের পাশ দিয়ে যাওয়ার রাস্তাটা গোমতী পট্টি, ওখানে মাল আনতে যাই, তখনই দেখি। একা যায়? নিনাদ এবার প্রশ্ন করে। গাড়ি নিয়ে যায়, ড্রাইভার যায় না, একাই যায়। আমি তো ধাবাতেই রাতে থাকি, এই অনেক রাতে মাল খেয়ে পুরো টুল্লু হয়ে ফেরে ম্যাডাম। ঠিক আছে, যা। নিনাদ বলতেই ছেলেটি চলে যায়। দেশাই সামান্য ভেবে নিয়ে প্রশ্ন করে, ভাই নিনাদ, বলো দাদা অমৃষ, নায়িকারা মদ খায় কেন? মদ কেন মানুষে খায় এটার উত্তর যদি আমার জানা থাকতো ম্যাডাম, তাহলে তো ব্রাঞ্চ ছেড়ে আমি বার খুলেই বসতাম। অম্বর দামিনীকে ব্রাঞ্চের টেরিসে দাঁড়িয়ে বলে ওঠে। দুজনের হাতেই জ্বলন্ত সিগারেট। দামিনী একটা তাচ্ছিল্য মার্কা হাসি হেসে নিয়ে বলে, জানতাম নিশুম্ভর পেট থেকে এটাই বেরোবে, কিন্তু ওই শুম্ভ আর বুড়োভামটা আসতে এত দেরি কেন? তাহলে তুই বল না কেন খায়? দেখ, মদ কথার অর্থ হলো রিলিফ। মানুষ মনে করে সকল যন্ত্রণার মুক্তির উপায় এইটাই মদ। তুইও তাই মনে করিস? বাহ। আমি মনে করলেও কি না করলেও কি, দেবদাস তো তাই করে গেল। কিন্তু পার্বতীকে তো পেল না। পায় না, কেউ পায় না। দেবদাস হলে কেউই পার্বতীকে পায় না। পার্বতী পক্ষী হয়ে পগার পার। তাহলে কি হলে পায়? শেখর হও, ললিতাকে পাবে, অথবা শ্রীকান্ত হও, রাজলক্ষ্মীকে পাবে। যাই হোক, নিনাদের ব্যাপারে কি বলছিলি তুই? অম্বর সিগারেটে টান দিয়ে বলে ওঠে, খবরের কাগজ দেখিয়ে তারিখের একটা হিসেব বের করেছে, বলছে নাকি সিরিয়াল কিলার। কি? হ্যাঁ, ওই তো নোটিশ করেছে, কিন্তু আমার ব্যাপারটা কাকতালীয় লাগছে। দামিনী মুখে কিছু বলল না। এমন সময় দেখে বাইকে করে ব্রাঞ্চ লনে দেশাই আর নিনাদ ঢুকছে। অন্যদিকে একটা বছর 22-এর মেয়েও ব্রাঞ্চের থেকে বাইরের দিকে যায়। ফট করে দামিনী বলে ওঠে, পারমিতার সাথে মিট করতে পারেনি। কি করে বুঝলি? টেলিফোন করেছিল নিনাদ? না, মুখ দেখে বুঝলাম। দেখা হলে নিনাদের নজরে একটা উত্তেজনা থাকতো, সেটা নেই। আর বুড়ো ভামটাও বাইকের পেছনে মাথায় হেড করে বসে। দেরি হবার কারণ, মাল দুটো পুষ্পক অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে কোনো একটা হোটেলে ঢুকেছিল খাবার খেতে, মনে হচ্ছে ধাবা, কারণ পুষ্পকের অপোজিটেই একটা ধাবা আছে। আর দাঁড়া, মালটা বাইক স্ট্যান্ড করছে, একটু দেখে নি। আর এই দাদা ভাই মিলে ধাবার পেছনে রাস্তায় গিয়েছিল, হয় কারোর সঙ্গে দেখা করতে অথবা ওখানে কেউ দাঁড়াতে বলেছিল। দামিনীর ক্যালকুলেশন বলছে ব্যক্তিটি ধাবার কেউ। অম্বর সিগারেটটা জুতোর তলায় পিষে নিয়ে বলে, একটু বেশি হচ্ছে। একটু না। দেশাইদার শার্টের বুকের কাছটায় হলুদ ঝোলের দাগ, আর অ্যাপার্টমেন্টের পিছনের রাস্তায় পিচের কাজ হচ্ছে। গত সপ্তাহে পুলিশ জিপ নিয়ে আসার পথে নজরে পড়েছিল। বাইকের টায়ার আর দুজনের বুট সেটাই বলছে। অবজারভেশন ভালো, কিন্তু এতটা ইমাজিনেশন। দেখা যাক। তা তুই যে খবরটা দিবি সেটা নিনাদের ইমাজিনেশন নয় তো? না, একদমই না, পাকা খবর। দামিনীর ঘরে দাঁড়িয়ে নিনাদ কথাটা বলে ওঠে। তারপর ধাবার ছেলেটির কথাটা বলতেই দামিনী আর চোখে পাশে দাঁড়িয়ে থাকা অম্বরের দিকে তাকাতেই সে লজ্জায় অন্যদিকে মুখ ঘোরায়। ইতিমধ্যে রুমে সলিল ঢুকে রাউন্ড রিপোর্টের কথা বললে অম্বর ঘর থেকে বেরিয়ে যায়। দামিনী নিনাদের উদ্দেশ্যে বলে চলে, তাহলে তুই বুলারুশ ক্লাবে মিট কর, একা করবি। তবে আমি অন্য একটা খবর পেয়েছি, সর্বরী আমাকে বলল। পারমিতা খুবই ঘোরেল শিকারী, বিশেষ করে
পুরুষের প্রতি। তা এবার তোমায় কি করতে হবে সেটা নিশ্চয়ই বুঝতে পারছো বাবা শম্ভু। নিনাদ মাথা চুলকে নিয়ে বলে, আমি কেন? কারণ কিভাবে নতুন নতুন স্টাইলে মেয়ে পটাতে হয় সেটা তুমি বই পড়ে টিভি থেকে অধ্যয়ন করছো। এই ফালতু কথা বলবি না। কোন মেয়েকে পটিয়েছি আমি? চেষ্টা করিস, ঝাড়ি মারিস। আমারও তো টাইম নেই ভাই ফালতু কাজে, যে এইদিক ওদিকে মেয়ে দেখে বেড়াবো। কথাটা শুনেই দামিনী ফট করে বলে ওঠে, মেয়েটি বাবাকে পুলিশের হাত থেকে বাঁচাতে না পেরে কাঁদতে কাঁদতে ব্রাঞ্চের বাইরে গেল। হঠাৎ সাদা রঙের হিল জুতোতে হোঁচট খেল। খারাপ লাগলো। কোন মেয়ে? ওই তোরা যখন ঢুকলি তখন একটা মেয়ে কাঁদছিল। কোথায়? রুমাল দিয়ে কপালের ঘাম মুছলো। আর পায়ে সাদা হিল নয়, বাদামি রঙের চপ্পল ছিল। মুখে কান্নার কোনো ভাবই নেই। বলেই নিনাদের চোখ বড় বড় হয়ে যায়। লজ্জায় মাথা নিচু করে ঠোঁট কামড়াতে থাকে। মুহূর্তের মধ্যে দামিনী ঘর কাঁপিয়ে হাসতে থাকে আর বলে, হে শম্ভু, ফ্রেন্ড অফ অম্বু, মরা হতে সত্যি, উদ্ঘাটন করতে এক রত্তি। জানো নাকি আমার বচন? কেন নিমিলিত তব লজ্জিত লোচন? তব কর্মে আমি অল টাইম বিভোর। কবে যাইবে মেয়ে দেখা স্বভাব তোর? আরে কবে যাবে? অত সহজে কি স্বভাব যায়? এ তো বৃষ্টি নয় যে আসবে আর যাবে। নিজের ঘরের বড় 3 ফোল্ডের ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে কানে কালো রঙের ঝুমকো পড়তে পড়তে দামিনী কথাটা বলে ওঠে। পাশে চায়ের কাপ নিয়ে দাঁড়ানো দামিনীর কাজের মেয়েটির নাম বিজয়া। হলামই ব্রাঞ্চ ইনচার্জ। আসলে তো রহস্য গল্পের নায়িকাই। সাজের স্বভাব অত সহজে যাবে না। দামিনীর পরনে এক পিন করা কালো রঙের বেগম বাহার শাড়ি, মাথার চুল পুরো খোলা। অন্যদিকে বিজয়া চায়ের কাপটা ড্রেসিং টেবিলের ডেস্কের উপর রেখে নিয়ে বলে, নিনাদদা কখন আসবে? 7:30 আসবে বলেছে। বিজয়া, কুচিগুলো টান করে দাও তো। হ্যাঁ দিদি, একদিকে ঠিকই আছে। সবসময় ব্রাঞ্চ আর ক্রিমিনাল ওই নিয়েই তো তোমার কারবার। মাঝে মধ্যে বাইরে বেরিয়ে আসা ভালো। না বেরিয়ে উপায় নেই, নইলে খুব রাগ করতো। অনেকদিন আগের থেকে বলে রেখেছিল তো। তা উপলক্ষটা কি? আচ্ছা দেখো দেখো, কুচি ঠিক আছে তো? কিছুই না, ঘুরতে যাওয়া। হ্যাঁ ঠিক আছে। রাতে রান্না করব? দামিনী চায়ের কাপটা হাতে তুলে নিয়ে তাতে চুমুক দিতে দিতে বলে, হ্যাঁ, বাইরে কে খেয়ে আসবে? তার উপর নিনাদকে আবার বুলারুশে যেতে হবে। হঠাৎ বাড়ির গেটের সামনে থেকে মোটর বাইকের হর্ন বাজাতেই বিজয়া হেসে উঠে বলে, ওই যে এসে গেছে, ভেপু বাজাচ্ছে আবার। দামিনী চায়ের কাপটা ডেস্কের উপরে রেখে নিজের মাঝারি সাইজের রূপলি পার্সটা চেন খুলে নিজের পুলিশি গানটা দেখে নেয়। ঘুরতে বেরোচ্ছ তাও আবার গান নিয়ে? বিজয়া, আমার বন্ধু সংখ্যা খুব কম, শত্রু সংখ্যাই অনেক বেশি। চললাম। হাই হিল জুতোর খটখট শব্দে দোতলার সিঁড়ি দিয়ে দামিনী নেমে বাড়ির বাইরে বেরিয়ে আসে। ঘড়িতে সময় বলছে রাত্রি 9:20। দামিনী আর নিনাদ সিঁড়ি বাঁধানো গঙ্গার ঘাটে বসা। গঙ্গার জল সিঁড়িগুলোতে আছড়ে পড়ছে। নিনাদ পাপড়ি চাট একটা প্লেটে নিয়ে 20টা সিঁড়ি পেরিয়ে নিচে দামিনীর দিকে এগিয়ে আসে। বাইক কোথায়? ওপরে, এই নে। দামিনী এক টুকরো পাপড়ি চাট মুখে তুলে নিয়ে বলে, ইস, না ঝাল না টক, ফোকাস। আমি কি করবো? যা বানিয়ে দিল তাই তো আনবো। আর এসব খাওয়াও ভালো নয়। চুপ কর, জ্ঞান দিবি না। নিনাদ সামান্য কিছুক্ষণ দামিনীর দিকে চেয়ে থাকে। তার হাতে ধরা আছে প্লেট। দামিনী আপন মনে খাচ্ছে। কি দেখছিস আমাকে হাঁ করে? দামিনী প্রশ্ন করতেই নিনাদ বেশ অভিমানী সুরে উত্তর দেয়, এই শাড়িটা অম্বর দিয়েছিল না? হ্যাঁ, পড়া হয় না তাই আজ ভাঙলাম। আমিও তো তোকে অনেক শাড়ি দিয়েছি, কই আমারগুলো তো আর পড়িস না। আরে যখন সময় হবে ঠিকই পড়বো। কোনোদিনই তো সময় হয় না। আবার ঝগড়া শুরু করছে।
আমি কিন্তু বাড়ি চলে যাব নিনাদ। চলে যা। বলেই নিনাদ গঙ্গার দিকে মুখ ঘোরায়। দামিনী মুহূর্তের মধ্যে ডান হাতের আঙুলগুলো নিনাদের লাল কালো চেক গেঞ্জিতে মুছতেই নিনাদ চমকে ওঠে। এই কি করছিস? রুমাল আনতে ভুলে গেছি। তাই বলে আমার গেঞ্জিতে? কে জানিস? এইটুকু বলেই দামিনী পুরো গলার স্বরে এক প্রকার প্রেম টেনে এনে ডেকে ওঠে। নিনাদ, বল। একটা কথা জিজ্ঞেস করবো তোকে, সত্যি উত্তর দিবি তো? কি? নিনাদের এই কিয়ের মধ্যে প্রেম প্রণয় পাশ সব মিলেমিশে একাকার। দামিনী বলে, কথা ঘুরিয়ে দিবি না তো? না, একদমই না। কথা যদি ঘোরানোর চেষ্টা করি তুই তো বাধা দিবি। বেশ। কি কথা? গম্ভীর স্বরে দামিনী জিজ্ঞেস করে, তুই নাকি সিরিয়াল কিলারের ক্লু পেয়েছিস? ব্যাস, নিনাদের মুখে পুরো ক্যামাক্সি। ভাবলো কি আর প্রশ্ন এলো কি, প্রেম একেবারে ফুস। গম্ভীর স্বরে নিনাদ বলল, তোকে খবরটা কে দিল? অম্বর? হ্যাঁ। ক্লু নয়, আমি শিওর। কিভাবে? নিনাদ দামিনীকে পুরো ঘটনাগুলো একটার পর একটা জানিয়ে যায়। দামিনী শুনে চলে, মুখের ভাবগতি বেশ গম্ভীর। নিনাদ পুরো বিষয়টা জানিয়ে নিয়ে দামিনীর দিকে চেয়ে থাকে। দামিনী বলে, আমাকে নিউজ পেপারগুলো দেখাস তো। সে না হয় দেখাবো, কিন্তু আমি ভেবেছিলাম তুই অন্য কিছু জিজ্ঞাসা করবি। কি? কিছু না, বাদ দে। দুইজনে আরও কিছুক্ষণ চেয়ে থাকে গঙ্গার দিকে। তারপর হঠাৎ নিনাদ দামিনীর দিকে এক দৃষ্টে চেয়ে বলে ওঠে, আচ্ছা, আমি তোকে একটা কথা জিজ্ঞাসা করব। কি? দেশাইদা ডাক্তার দিদিকে তুই একবার বলেছিলি প্রতিটা মানুষের জন্য তার প্রিয় মানুষ অপেক্ষা করে থাকে, শুধু সময় বুঝে নিতে হয়। অবশ্যই। আমি মনে করি জীবনে সে আসবে, পরিণতি নাই পাক কিংবা না পাক। প্রেম প্রকাশ করবার সময় হয়তো হয়নি, তবু একবার হলেও ভালোবাসার কথা বলার জন্য মুখোমুখি তারা হবে। তোর হয়নি? কথাটা শুনে দামিনী নিনাদের চোখের দিকে চায়। নিনাদ বলে চলে, তোর মানুষটাকে সেটা খুঁজে পেয়েছিস? দামিনী অপলক দৃষ্টিতে চেয়ে আছে নিনাদের দিকে। নিনাদের নজর দামিনীর লাল ঠোঁট দুটোর দিকে। গঙ্গার স্নিগ্ধ হাওয়ায় দামিনীর লম্বা চুল আর শাড়ির আঁচল উঠতে থাকে। ঘাটের কাছে থাকা গন্ধরাজ গাছের ফুলের সুগন্ধে যামিনীর দ্বিতীয় প্রহর মদমত্ত। স্থির ও প্রণয়ী চাহনিতে দুইজন চেয়ে থাকে একে অপরের পানে। হঠাৎ, বাবা অমিতাভ। বলো আমার রেখা। এবার ওঠা যাক, 10টা বাজে। এই সিলসিলা বেশিক্ষণ চলতে থাকলে মুকদ্দার কা সিকান্দার হাত থেকে বেরিয়ে যাবে। তখন নিনাদ আর পারমিতার আলাপ পর্ব একে অপরের দু অঞ্জানে হয়ে বসে থাকবে। বুলারুস যেতে হবে তোমায়। নিনাদ নিজের কপালে বিরক্তির একটা চাপড় মেরে দামিনীর হাত ধরে উঠে দাঁড়ায়। দামিনী প্রশ্ন করে, বুলারুস বন্ধ হয় কখন? ওই রাত 11টা, 11:30 ওই রকম সময় ম্যাডাম আসেন। বছর 26-এর বুলারুস ক্লাবের বার ওয়েটার কাউন্টারে সিটে বসে থাকা নিনাদকে বলে ওঠে। নিনাদের হাতের সামনে একটা ওয়াইন গ্লাস আর তাতে রেড ওয়াইন। সেটাকে সে কেবল ধরে আছে। লোকজন ভর্তি ক্লাবে। গোল গোল টেবিলে তাস খেলা চলছে ছেলে মেয়েদের। খুব ধিমি তালে চলছে একটা পাশ্চাত্য আবহ। কালো উর্দি পরা ওয়েটাররা জল আর ড্রিঙ্কস পরিবেশন করে চলেছে টেবিলে টেবিলে। এনিথিং এলস স্যার? ওয়েটারটি নিনাদকে প্রশ্ন করতেই নিনাদ উত্তর দেয়, নো ভাই। না, আপনি গ্লাসটা কেবল হাতে ধরে বসে রয়েছেন। ককটেল বা অন্য কোনো ফ্লেভার দেব? না, এমনি। আমি ঢক করে খাওয়ার মানুষ নই। ওকে ওকে স্যার, সরি, প্লিজ এনজয়। ডান হাতে পড়ে থাকা হাত ঘড়িতে নিনাদ সময়টা দেখে নেয়। কাঁটা বলছে 11:15। হঠাৎ ক্লাবের কাঁচের দরজা ঠেলে একজন মেয়ে প্রবেশ করতেই নিনাদের নজর ঘুরে যায় তার দিকে। পরনে চেরি কালারের অফ শোল্ডার লং ক্যাপ্রি গ্রাউন্ড। মাথার চুলগুলো বাঁ কাঁধ দিয়ে সামনের দিকে নামানো। পায়ে সোনালি রঙের হাই হিল। নায়িকা পারমিতা রায়চৌধুরী। পারমিতার সামনের একটা গোল টেবিলের দিকে এগিয়ে যায়। সেখানে কিছু মেয়েরা তাস খেলছে।
নিনাদ নিজের ওয়াইন গ্লাসটা হাতে তুলে নিয়ে সেদিকেই এগিয়ে যায়। মুহূর্তের মধ্যে অভিনয়ের আঙ্গিকে পারমিতার সঙ্গে ধাক্কা খেয়ে রেড ওয়াইন তার গাউনের উপরে ফেলে। আই এম এক্সট্রিমলি সরি বিটবুল। নিনাদ বলে ওঠে। নিজের জিন্সের পকেট থেকে রুমাল বের করে পারমিতার ক্রাউন মুছতে যাবে এমন সময় পারমিতা অহংকারের সাথে বলে ওঠে, এক্সকিউজ মি, ইটস অল রাইট, হয়তো নেশা হয়ে গেছে আপনার। না আসলে কাঁচের ফ্লোর তো, তাই শুতে স্লিপ কেটেছি। আই এম এক্সট্রিমলি সরি। ঠিক আছে। কথাটা বলেই পারমিতা পিছন ফিরতে যাবে এমন সময় নিনাদ আবার বলে ওঠে, এক্সকিউজ মি। ইয়েস। আমরা কি একসাথে বসতে পারি? কেন? এই কেনর উত্তরটা দেওয়ার জন্যই। ট্রাই করছেন? যদি করিও তাহলে কি খুব একটা ভুল করছি কি? লিসেন মিস্টার, আই এম ম্যারিড। সো হোয়াট? কথা বলার জন্য ম্যারিড নাকি আনম্যারিড সেটা দরকার পড়ে না। ড্রিঙ্কস? কথাটা শুনে পারমিতা ঈষৎ হেসে নিয়ে উত্তর দেয়, টাকিলা। প্লিজ কাম। নিনাদ আর পারমিতা কাউন্টারের দিকে এগিয়ে গিয়ে রোলিং চেয়ারে বসে। নিনাদের কথা মতো গ্লাসে টাকিলা সার্ভ করে পারমিতার দিকে এগিয়ে দেয়। পারমিতা প্রশ্ন করে, নামটা জানতে পারি? নিনাদ। অদ্ভুত সুন্দর নাম, মানে কি? মেঘের গর্জন। আমার নাম বা আমার কাজ সম্পর্কে নিশ্চয়ই জানো। না। কথাটা শুনে পারমিতা একটু অবাক হয়। আসলে সে মনে করেছিল সে অভিনেত্রী বলেই হয়তো নিনাদ তার দিকে এগিয়েছে। কোথায় থাকো? পারমিতা প্রশ্ন করলে নিনাদ উত্তর দেয়, আমি ব্যাঙ্গালোরে থাকি, রিসেন্ট 1 উইক হলো এসেছি। কি কাজ করা হয়? BKBMT। মানে? ওই বাড়ির খেয়ে বোনের মোষ তাড়ানো। পারমিতা হাসতে হাসতে এক ঢোকে টাকিলা উদরস্ত করে, বলে, আমার নাম পারমিতা, হিরোইন। মুখটা খুব চেনা লাগছিল, কিন্তু এটা মাথায় আসেনি। কোথায় থাকা হয়? সকলের মনের ভিতর নিশ্চয়ই, কারণ ড্রিম গার্ল অফকোর্স। বেকার সময় নষ্ট করছো নিনাদ। বেকার বলে কিচ্ছু হয় না পারো। ডোন্ট কল মি পারো, আমার বাবা ডাকতেন এটা। আমি ডাকলাম। আমার যেটা মনে হয় সেটাই বলি, আগু পিছু অত কিছু ভাবি না। এনিওয়ে, কাজকর্ম কেমন চলছে? কথাটা শুনে পারমিতা একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ওয়েটারকে আরও একটা প্যাক দেবার জন্য ইশারা করে। নিনাদ সামান্য হেসে নিয়ে বলে, কি হলো, চুপ করে গেলে যে? কি উত্তর দেব সেটাই ভাবছি। কাজ হলো আর কোথায়, কিছুই তো জানো না, কারণ নিজেই বললে বাইরে কাটিয়ে এসেছো। কি ব্যাপারে, মানে তোমাকে প্রচণ্ড অফ মাইন্ডেড লাগছে। কথাটা বলেই নিনাদ নিজের ডান হাতের তালুটা পারমিতার গাল ও গালের ঠিক মধ্যবর্তী স্থানে রাখে। ছোঁয়া ও অনুভূতিতে প্রণয়ের চাপ স্পষ্ট। শাস্ত্র সাক্ষী, মেয়েরা যে মুহূর্তে মানসিকভাবে দুর্বল হয়ে থাকে তাকে সাহস যোগাতে কেবল একজন পুরুষই পারে। সম্পর্ক যেটাই হোক, দাদা, ভাই, বাবা কিংবা স্বামী অথবা প্রেমিক, কিন্তু হতে হবে তাকে পুরুষই। পারমিতার ক্ষেত্রেও তা ব্যাহত হয় কি রূপে? নিনাদের সুহৃদয় স্পর্শ তেমনি আলোড়িত করে তাকে। নিনাদের হাতের উপরিভাগে নিজের বাঁ হাতটা রাখে পারমিতা। স্থির অথচ তীক্ষ্ণ দৃষ্টিতে সে চায় নিনাদের দিকে। নিনাদও প্রস্তুত, সে অপেক্ষা করছে নির্দিষ্ট একটি মাহেন্দ্রক্ষণের। পারমিতা ঈষৎ নেশা ভরা স্বরে বলে ওঠে, নিজের উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট করেছি। ফিল্মে অভিনয় তো করিই না, প্রডিউসার হয়ে ফিল্ম প্রডিউস করতে গেলাম আর হিরোইন মরল। মরল মানে? ও অনেক ঘটনা, তুমি বুঝে বা শুনে কি করবে? নিনাদ আরও নিজের মুখ ও ঠোঁটের কাছে পারমিতার মুখটা টেনে এনে প্রেম ভরা স্বরে উত্তর দেয়, ঘটনা ঘটাবার জন্যই ঘটে, সেটা শোনার জন্য একজন না একজনকে থাকতেই হবে। প্রবলেমটা কি হাজব্যান্ড? সব মেয়েরই প্রবলেম হাজবেন্ড, এটা নতুন কিছু না।
সৌরজা রান্নাঘরের থেকে দামিনীকে কথাটা বলে ওঠে। সৌরজার বাড়ির ড্রয়িং প্লেসে বসা দামিনী, হাতে কফি কাপ, তাতে ধীরে ধীরে দামিনী চুমুক দিচ্ছে। সৌরজা রান্নাঘরের স্ল্যাবের সামনে দাঁড়িয়ে রাতের রান্নাতে ব্যস্ত। দামিনী বলে, তবে তোমার উঠবেই আমার সব থেকে বড় প্রবলেম। ছোটাছুটির কাজটা ওই বেশি করে। আলু পোস্ত করছি, নিয়ে যাবি? না, তবে তোমায় যে পাক ব্যঞ্জনের খোঁজ নিতে বলেছিলাম সেটা হলো? আর হলে তাড়াতাড়ি বলো, বাড়িতে গিয়ে মাছ রান্না আছে আমার। অনেক দিন পর সর্ষে বাটা দিয়ে একটু বাটা মাছের ঝোল খাবো। সৌরজা গ্যাস ওভেনের স্টিমটা কমিয়ে কড়াইয়ে একটা থালা চাপা দেয়। তারপর তোয়ালেতে হাত মুছতে মুছতে ড্রয়িং প্লেসে এসে দামিনীর সামনের মোড়াটাতে বসে। এই প্রজ্ঞা আর পারমিতা একই টাইমে ইন্ডাস্ট্রিতে আসে, একসাথে বেশ কয়েকটা ছবিও করে। গোলযোগ বাঁধলো যখন আশুতোষ রায়ের ছবিতে কাজটা করতে এলো। ছবি? রুম নাম্বার 2। প্রথম দিকে একটানা আশুতোষ পারমিতাকেই নিজের ফিল্মে কাস্ট করত। প্রজ্ঞা ঢুকতেই পারমিতা রিপ্লেস হয়। প্রজ্ঞার ব্যাপারে একটা অদ্ভুত খবর আমি মুক্তির কাছ থেকে জানতে পারলাম। মুক্তি মানে তোমার সেই সাংবাদিক বান্ধবী? হ্যাঁ, ওর কাছ থেকেই জানা। এই প্রেসের লোকেরা কিন্তু বাড়িয়ে কথা বলে ডাক্তার। আমার মনে হলো না। ব্যাপারটা হলো, প্রজ্ঞা আসলে কোথায় বড় হয়েছে, পড়াশোনা করেছে তা কেউ জানে না। একবার মুক্তি ইন্টারভিউ নেবার সময় এই প্রসঙ্গটা ওর কাছে জানতে চায়, কিন্তু প্রজ্ঞা পুরো ব্যাপারটা ঘুরিয়ে বলে তারকাদের কাজ সংক্রান্ত প্রশ্নই উচিত, ব্যক্তিগত নয়। 2 হলো আশুতোষ আর পারমিতার বিয়ে। 3 নাম্বার বউ। প্রথম পক্ষের বউয়ের থেকে শুভম, তৃতীয় পক্ষ নিঃসন্তান। প্রশ্ন হলো এটাই ডাক্তার, তৃতীয় পক্ষ কে, কোথায় আর কি করছে? প্রজ্ঞার লাশটা যদি পেতাম তাহলে। সেটা সম্ভব নয়। সৌরজা ফট করে বলে ওঠে, ও ভালো কথা, প্রজ্ঞার মৃত্যুর দিন থেকে শুভমের খোঁজ নেই। এটা আশুতোষ পুলিশকে জানায়নি। প্রজ্ঞার নামের সাথে আর একজনের নাম জানতে পারলাম। কে সেটা? মেকআপ আর্টিস্ট বিদ্যুৎ রায়। আমি ওর সেক্রেটারির টেলিফোন নাম্বার মুক্তিকে দিতে বলেছি। আশা রাখছি কালকে দুপুর 12টার মধ্যে পেয়ে যাব। এই বিদ্যুৎ রায়ের সাথে ব্যাপারটা কি? তিলোত্তমা ফ্যাশন শোতে শো স্টপার ছিল এই পারমিতা। আশুতোষের সাথে এই বিদ্যুতের খুব ভাব। পারমিতাকে সাজেস্ট ওই করে। পরে এই বিদ্যুৎই নাকি প্রজ্ঞাকে স্যাংশন করতে বলে আশুতোষকে। প্রজ্ঞার সাথে বিদ্যুৎ রায়ের সম্পর্ক কি সূত্রে সেটা জানা নেই। দামিনী শান্ত নজরে বসে থাকে। বাইরে গুড়গুড় শব্দ আরম্ভ, সঙ্গে ঝিলিকও দিচ্ছে। যাওয়ার উপায় থাকলে সবভাবেই যাওয়া যায়। সর্বরী দেশাইদাকে অফিস রুমে বলে ওঠে, কিন্তু দেশাইদা, প্রশ্ন হচ্ছে শুভমের খোঁজটা পাবো কার থেকে? দেশাই সামান্য মাথাটা চুলকে নিয়ে চিন্তা মেশানো স্বরে বলে ওঠে, ব্যাপারটাকে আর নিরামিষ বলা চলে না। যার সাথে নায়িকার এত কেচ্ছা, সে ঘটনার দিন থেকে উধাও। উধাও হলে তো চলবে না, খুঁজে তো বের করতেই হবে। মারাত্মক রকমের একটা ক্লু পেয়েছি শুভমের নামে। মুহূর্তের মধ্যে অম্বর অফিস রুমে ঢুকে কথাগুলো বলে নিয়ে সামনের টেবিলের উপরে বসে। সর্বরী চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। দেশাই চেয়ে আছে অম্বরের দিকে। অম্বর বুক পকেটের থেকে সিগারেটের বাক্সটা বের করে, তার থেকে একটা ধরিয়ে নেয়। তারপর ধোঁয়া ছেড়ে বলে ওঠে, সর্বরী, স্টুডিও পাড়াতে ঢুকতে গিয়ে শিমুল গাছটা মনে আছে তোমার? সামান্য চিন্তা করে নিয়ে সর্বরী উত্তর দেয়, হ্যাঁ, একটা মুচি বসেছিল। হ্যাঁ, আমরা পুলিশেরা সবসময় বড় জিনিসকে খেয়াল করে কেসটা সামলাতে চাই, কিন্তু কেসের ক্লু লুকিয়ে থাকে সবসময় ছোট জিনিসে।
দেশাই বেশ উৎসাহের সাথে প্রশ্ন করে, মুচির কাছ থেকে কিছু জানতে পারলি? কিছু নয়, বহুত কুছ। প্রজ্ঞার সাথে শুভমের প্রেম একেবারে তুঙ্গে। প্রায়শই শুটিংয়ের শেষে শুভম পিক আপ করতো ওকে। শুভমের একটা ম্যানিয়া ছিল যে পালিশ শু ছাড়া সে কিন্তু পায়ে গলাতো না। এমনই একদিন লাঞ্চ টাইমে ওই মুচির কাছেই শু পালিশ করার জন্য শুভম যায়, আর ওই মুহূর্তে প্রজ্ঞাও ওর কাছে স্টুডিও থেকে বেরিয়ে আসে। কাউকে পরোয়া না করেই শুভম প্রজ্ঞার কপালে কিস করে শুটিং শেষ কখন সেটা জানতে চায়। মুচিটা ওদের দুজনের কথাবার্তা শুনে বুঝতে পারে কিছু একটা জিনিস শুভমের কাছে অবশ্যই আছে, আর সেটা প্রজ্ঞার কাছে রাখতে চায়, এবং খুব গোপনে। প্রশ্নটা হলো কি সেই জিনিস? কথাগুলো শুনে দেশাই বলে, জিনিসটা যে মূল্যবান সেটাতে সন্দেহ নেই। সর্বরী বলে, মূল্যবান জিনিস কি হতে পারে? কোনো দরকারি তথ্য? সিগারেট অ্যাস্ট্রেতে ফেলে অম্বর উত্তর দেয়, দুজনের মাঝে পারমিতার কথাও ওঠে। আর কথাটা নাকি শুভম বলেছিল যে পারমিতাকে উচিত শিক্ষা দিতেই হবে। তাহলে শুভমকে খুঁজে পাওয়াটা অত্যন্ত দরকার। পয়েন্ট। দিশাই 10 আঙুল নাচিয়ে জিজ্ঞেস করে ওঠে, কিন্তু অম্বর তাকে পাবোটা কোথায়? স্বর্গে, আপাতত স্বর্গে। বিদ্যুৎ রায়ের সেক্রেটারি বিনয় সান্যাল ব্রাঞ্চ ইনচার্জকে বলে ওঠে, যদিও ব্রাঞ্চ ইনচার্জ বেশে নয়, দামিনী এসেছে মডেল বেশে। পরনে লাল রঙের ব্যাকলেস গাউন, মাথার লম্বা চুল পুরো খোলা, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, পায়ে সাদা হাই হিল, চোখে লাল কাচের সানগ্লাস, আর ঠোঁটে কালো রঙে লম্বা জ্বলন্ত সিগারেট। পাশে সৌরজা সেক্রেটারি বেশে, একদম ছিমছাম, হলদে সালোয়ার কামিজ, চোখে পুরু চশমা, মাথার চুল পেতে বেনি করা, হাতে একটা ফাইল। দুজনে বসা সেক্রেটারি মশাইয়ের বাড়িতে। দামিনী লাল ঠোঁটের থেকে ধোঁয়া ছেড়ে নিয়ে বলে, তা হঠাৎ বিদ্যুৎ রায় মারা গেলেন? অসুস্থ ছিলেন? না, একদমই না, দিব্যি সুস্থ, হার্ট অ্যাটাক। বলা মাত্রই সৌরজার মুখ গম্ভীর হয়ে ওঠে। আসলে প্রজ্ঞার ম্যানেজারের আমি বান্ধবী। প্রজ্ঞাই বিদ্যুৎ স্যারের নাম সাজেস্ট করে, আর তখন আমি ম্যাডামকে আপনার কথা বলি। হ্যাঁ, এছাড়াও আমি বিদ্যুৎবাবুর কয়েকটা ফ্যাশন শো দেখেছি, ডিজাইনার হিসেবে গ্রেট। শেষের কথাটা বলেই দামিনী ডান পায়ের উপরে বাঁ পা তুলতেই বিনয় বেশ অবাক হয়। থাইয়ের কাছ থেকে পুরো পায়ের শো অফ হচ্ছে। বম্বেতে অর্ডিনারি, কিন্তু বঙ্গে এমন পোশাক সে কল্পনা করেনি। বাঙালি ঘরের মেয়েরা হোক বা নায়িকা, সাধারণত এমন পোশাক পরতে 10 বার ভাবে। দামিনী কথাটা শুনে বিনয় বেশ অবাক হয়ে বলে ওঠে, হিরোইন প্রজ্ঞা? কিন্তু স্যার তো ওনার সঙ্গে কোনো কাজ করেননি, বরং ওনার ঘনিষ্ঠ বান্ধবী পারমিতা ম্যাডামের সঙ্গে খুবই ভালো সম্পর্ক ছিল স্যারের। প্রজ্ঞা যেটা বলেছিল সেটাই বললাম। সত্যি মিথ্যা তো প্রজ্ঞাই বলতে পারতো, কিন্তু সেটাও তো এখন সম্ভব নয়। আচ্ছা, আপনি বললেন এই প্রজ্ঞা আর পারমিতা খুব ভালো বান্ধবী ছিল, তাই তো? হ্যাঁ। বিদ্যুৎবাবুর সাথে পারমিতার পরিচয় কিভাবে? লাভার, কিন্তু বুঝতে পেরেছি, বলতে হবে না। ফিল্মে বিদ্যুৎ চান্স করিয়ে দিতেই পারমিতা ম্যাডাম বিদ্যুৎ রায়কে ছেড়ে আশুতোষ রায়ের প্রেমে পড়েন। এই হলো গল্প, তাই তো? হ্যাঁ, স্যার কয়েক মাস কাজ বন্ধ করে দিয়েছিলেন, তারপর আবার নতুন করে সব শুরু করে। এর মাঝে পারমিতা দেখা করতে আসেনি আর? একবার, ওটাই লাস্ট। কবে? আশুতোষকে বিয়ে করার আগের দিন, অফিসে। যাই হোক, তা স্যার তো নেই, কি করবেন? কথাটা শুনে দামিনী সানগ্লাসটা চোখ থেকে সরাতেই বিনয় দেখে চোখের মণির রং শ্যাওলা, অর্থাৎ লেন্স। দামিনী হেসে বলে, কি আর করব, ভেবেছিলাম বিদ্যুৎ রায়ের সাথে একটা শোতে কাজ করব। ব্যাড লাক। আপনি বললে আমি আরেকজন ডিজাইনার সাজেস্ট করতে পারি। নো থ্যাঙ্কস মিস্টার সান্যাল,
প্রজ্ঞা আমার খুব কাছের বান্ধবী, ওর কথাতেই এসেছিলাম। কথাটা বলেই দামিনী সোফা ছেড়ে উঠে দাঁড়ায়, সাথে সৌরজাও। বিনয়ের উদ্দেশ্যে সৌরজা বলে ওঠে, প্রজ্ঞার সাথে বিদ্যুৎবাবুর যোগাযোগের ব্যাপারে যদি কিছু জানতে পারেন বলবেন। মুহূর্তের মধ্যে দামিনী সৌরজার হাত চিপে ধরে চুপ করতে বলে। বিনয় সান্যালের বাড়ির মেইন গেট থেকে বেরিয়ে এসে দামিনী নিজের গাড়ির ড্রাইভিং সিটে ওঠে, সৌরজা পাশে। সবাই যদি সব বুঝতো তাহলে তো সমস্যাই থাকতো না নিনাদ। গোল্ডেন রেস্তোরাঁয় এক 2 সিটের কোণের টেবিলে বসে পারমিতা নিনাদকে বলে ওঠে। নিনাদ এক দৃষ্টে তাকিয়ে পারমিতার দিকে। সময় বয়ে যায়। ওয়েটার খাবার অর্ডার নিয়ে চলে যেতেই নিনাদ বলে, আশুতোষ কি বলছে তোমাকে? আফটার অল লাভ ম্যারেজ করছো। লাভ ম্যারেজ? তাচ্ছিল্য ভরা স্বরে বলে ওঠে পারমিতা। সেটা পাবলিকের চোখে, আসলে বিজনেস। মানে? প্রেমটা একতরফা আশুতোষের দিক থেকে, আমার দিক থেকে কোনোদিনই ছিল না। ফিল্মে কাজ করি ওর সাথে, ফিল্মের বাইরেও মেলামেশা, ডিনার, লাঞ্চে যাওয়াটা রেগুলার হয়ে যায়। আশুতোষ ভাবে প্রেম। একদিন গ্রিন রুমে মেকআপ করছি, আশুতোষ এসে বিয়ের কথা বলে, আমি আপত্তি করি, ব্যাস সব শেষ। বিয়েতে রাজি ছিলে না যখন করলে কেন? ক্যারিয়ার। আশুতোষের ব্যাপারে খোঁজ নিলে জানবে ফিল্ম লাইনে ওর কথার অনেক দাম। পরপর 6টা ছবিতে ন্যাশনাল অ্যাওয়ার্ড, কান ফেস্টিভ্যালে যে ডিরেক্টরের ফিল্ম বাঁধা ধরা, বুঝে নাও কি জিনিস সে। আমি রিফিউজ করা মাত্রই আমাকে আশুতোষ ছবি থেকে রিপ্লেস করে। নায়িকার জায়গা নিল প্রজ্ঞা। তারপর 2-3 দিনের মধ্যে যেসব পরিচালকদের সাথে আমি ছবিতে কাজ করছিলাম তাদের টেলিফোন আসতে শুরু করে। সবাই ফিল্ম থেকে আমাকে সরায়। আশুতোষের কথায়? হ্যাঁ, বুঝতে অসুবিধা হয়নি। দেখা করি আর আশুতোষ বলে যদি আমি তাকে বিয়ে না করি পুরো ক্যারিয়ার দি এন্ড। রাজি হলে? নিরুপায় হয়ে, অন্য উপায় ছিল না। আশুতোষ তো আগেও একটা বিয়ে করেছে। 2টো। প্রথম জনের ছেলেই শুভম, আর দ্বিতীয় জন কোথায়? জানি না, ওকে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু আশুতোষ একটা কথাই বলে, পাস্ট ইজ পাস্ট, ইন্টারেস্ট দেখিয়ে লাভ নেই। নিনাদ আরও কিছু একটা জিজ্ঞেস করতে যাচ্ছিল, কিন্তু তাকে থামতে হলো। বড় ট্রে হাতে ওয়েটার খাবার নিয়ে তাদের সামনে এগিয়ে এসেছে। ওয়েটার কাঁচের টেবিলের উপরে খাবার সাজিয়ে দিয়ে চলে যায়। পারমিতা কাঁচের গ্লাসের থেকে সামান্য জল খায়। নিনাদ চোখের ইঙ্গিতে খাবার খেতে বলাতে পারমিতা ঈষৎ মাথা নেড়ে হ্যাঁ করে। খাবার খেতে খেতেই নিনাদ আবার প্রশ্ন করে, এখন কি করবে ভাবছ? এক প্রকার নিরাশার চাপ কণ্ঠস্বরে এনে পারমিতা উত্তর দেয়, জানি না নিনাদ, একটু মুক্তি চাইছি। এই বিয়ের নামে শিকলে হাঁপিয়ে উঠেছি। শুভমের সাথে সম্পর্ক কেমন? প্রশ্নটা শুনতেই পারমিতার খাবার জীবনও বন্ধ হয়ে যায়। এক পলকে 2 চোখের থেকে হতাশা সরে গিয়ে নেমে আসে ক্ষোভ। নিনাদ চেয়ে আছে পারমিতার দিকে। কোনো উত্তর না দিয়ে সে আবার খাবার খাওয়াতে মন দেয়। তারপর সামান্য হেসে নিয়ে নিনাদকে প্রশ্ন করে ওঠে, প্রেম করো? প্রেম ছাড়া আর কিছু বোঝে ওই নিনাদ? দামিনী ব্রাঞ্চে ঢুকতে ঢুকতেই সৌরজাকে খিঁকিয়ে বলে ওঠে। পরনে সেই বিলেতি আধুনিক স্টাইলের পোশাক। ব্রাঞ্চের সকল পুলিশ অফিসাররা দামিনীর এহেন রূপ বিস্ফারিত চোখে দেখছে। কেউ কেউ তো নিজের হাতের উপর চিমটি কেটে বুঝে নিচ্ছে যে আদেও এটা সত্যি কিনা। একতলার করিডোরে সর্বরী দাঁড়িয়েছিল। দামিনী তার কাছে এগিয়ে গিয়ে হ্যান্ডশেক করে জানায়, দামিনীকে এইরকম আধুনিকভাবে মেকআপ করে দেওয়ার জন্যে অশেষ ধন্যবাদ। দামিনীর এইরকম সাজ মেকআপের দায়িত্ব নিয়েছিল সর্বরী নিজেই। দামিনী 2 জনকে নিয়ে সোজা ঢোকে নিজের ব্রাঞ্চ রুমে। ঘরে ঢুকে পাবলিকের বসার চেয়ার টেনে নিয়ে তাতে বসে একটা সিগারেট ধরায়। সৌরজা আর একটা চেয়ারে বসে। সর্বরী জানালার ধারে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ধোঁয়া ছেড়ে নিয়ে দামিনী বলে ওঠে, বুঝলে ডাক্তার, দময়ন্তী দেবীকে বলেছিলাম 2 দিন পর খবর দেব। আজ 2 দিন পেরোবে, কিন্তু কিছু খবর নেই। সৌরজা চোখে পড়ে থাকা ফলস চশমাটা খুলে নিয়ে বলে,
এই কেসে 3টে জিনিসে আমার খটকা লেগেছে। কি বললে ডাক্তার? তোমারও লেগেছে? এই মরেছে। সর্বরী, দেখ কি বলছে। সর্বরী মুচকি হেসে টুম করে ওঠে। ঠিক বলেছে। সেই বলি, বলো। 1, এই নর্মাল অ্যাটাক। আচ্ছা সর্বরী, একটা কথা বল আমায়, খুন শব্দটা শুনলে প্রথমেই আমাদের মাথায় কি স্ট্রাইক করে? সিম্পল, রক্ত বা মার্ডার ওয়েপন। একদম। তাহলে আমাদের মাথায় যেটা ঘোরে সেটা খুনির মাথাতেও ঘুরবে। একদমই তাই। তাহলে খুন লুকোতে হলে রক্ত লুকোতে হবে। সেটা কিভাবে সম্ভব ব্রাঞ্চ ইনচার্জ? বিষ। ইয়েস ইয়েস, বিষ। কিন্তু ডাক্তার, বিষ দিয়ে খুন করলে বডি কথা বলবে। বডি আমায় জানিয়ে দেবে যে তাকে বিষ দেওয়া হয়েছে। অম্বরের বাড়ির কেসটা ভুলে গেছিস? দংশনে নীলকণ্ঠ। কিন্তু ডাক্তার, উত্তর তোমার প্রশ্নেই। নীলকণ্ঠ, নীলচে গলা, সো বিষ। এবার 2। দামিনী উত্তর দেয়। সৌরজা নিজের চিবুকে হাত রেখে গম্ভীর স্বরে বলে, প্রজ্ঞার পূর্ব লাইফ। মানে? ফিল্মে আসার আগে পর্যন্ত নায়িকা ছিল কোথায়? প্রথম ছবি পেল কার হাত ধরে? নিজের ক্যাপাসিটি নাকি ফরমাইশে? এটার উত্তর একজনই দিতে পারবে। প্রজ্ঞার প্রথম ছবির ডিরেক্টর। অ্যান্ড লাস্ট ওয়ান, আশুতোষের দ্বিতীয় পক্ষ। এটা ফালতু ডাউট করলে ডাক্তার। না না, কারণ আছে। মুক্তির সাথে কথা বলার সময় আমি জেনেছি এই পারমিতার সাথে বিয়ে করার সময় প্রেস প্রথম পক্ষের সাথে কথা বলেছিল, দ্বিতীয় পক্ষের সাথে নয়। এমনকি খোঁজই মেলেনি। আশুতোষকে জিজ্ঞাসা করা হলে সেও কথা ঘুরিয়ে পাল্টি খায়। আদৌ দ্বিতীয় পক্ষ বেঁচে আছে তো? এই গল্পের এমন একজন চরিত্র যার ভূমিকা যথেষ্ট, কিন্তু কোনো খবর নেই। ব্যাপারটা ফালতু। দামিনী চুপ করে চিন্তা করে শেষের কথাগুলো। তারপর সৌরজা চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলে, আমি বেরোলাম। মুক্তিকে টেলিফোন করে প্রজ্ঞার প্রথম ছবির ডিরেক্টরের কথা জেনে নেব। কথাগুলো বলে সৌরজা ঘর ছেড়ে বেরিয়ে যায়, পেছন পেছন সর্বরীয়। দামিনী ঠায় বসা চেয়ারে। কিছুক্ষণ পর দরজা ঠেলে অম্বর ভিতরে আসতেই দামিনীকে ওই রকম রূপ দেখে বেশ চমকে ওঠে। রেগে বলে, কিরে, এই রকম ড্রেস পরেছিস কেন? না, একদম ভালো লাগছে না, তোকে শাড়িতেই বেশি মানায়। দামিনী অম্বরের দিকে চেয়ে থেকে বলে, দরকার ছিল অম্বর। খবর কি? মুচির সাথে হওয়া কথাগুলো দামিনীকে জানায় অম্বর। সবটা শুনে নিয়ে দামিনী বলে ওঠে, এই মুহূর্তে পারমিতা ছাড়া আমাদের হাতে অস্ত্র নেই। তাই প্রশ্ন একটাই, কতটা ভেতরের খবর বের করতে পারবে আমাদের রোম্যান্টিক শুম্ভ? খবর খুবই খারাপ, কারণ বিকেল থেকে ব্যাগড়া দিল আকাশ। বর্ষার প্রকোপে ছাড়খাড় প্রকৃতি। সেই যে দুপুরে দামিনী ব্রাঞ্চে এসেছিল, তারপর আর ফেরাই হয়নি। সকাল থেকে সেই একই পোশাকে, তীব্র ঝংকারে বাজ আর সাথে বৃষ্টি। ব্রাঞ্চের ঘরে ঘরে চলছে মোমবাতি। দামিনী নিজের ঘরের সামনের করিডোরে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে, হাতে চায়ের কাপ। হঠাৎ জুনিয়র অফিসে সলিল এসে জানায়, ম্যাডাম, নীনাদ স্যার এসে গেছেন নিজের অফিস করে। দামিনী চায়ের কাপ হাতে নিয়েই হিল জুতোর খটখট শব্দে দোতলার থেকে একতলায় নামতে থাকে। ব্রাঞ্চের দক্ষিণ প্রান্তে এসে দরজা খুলে ভিতরে ঢুকতেই দেখে পিছন ফিরে নীল চেকে রুমাল নিয়ে নীনাদ মাথার জল মুছছে। পরে থাকা অফ হোয়াইট রঙের শার্টটা চেয়ারে ঝোলানো, আকাশি জিন্স ভিজে চাপচাপ হয়ে গেছে। সাদা স্যান্ডো গেঞ্জিটা নীনাদের দেহের সাথে জলে ভিজে চিপকে গেছে, যাকে বলে বৃষ্টিতে ভিজে ঝোড়ো কাক। দামিনী ফটফট করে বলে ওঠে, রেস্তোরাঁয় গেছিস দুপুর 1টায়, এখন বাজে সন্ধে 7:10। কি করছিলি পারমিতার সাথে এতক্ষণ?
আলো আধারি ঘরে দামিনীর জেরার মতো প্রশ্নে নীনা থতমত খেয়ে যায়। পরক্ষণেই দামিনীর এইরকম রূপে এক দৃষ্টে চেয়ে থাকে তার দিকে। অন্যদিকে দামিনী টেবিলের কাছে এগিয়ে সজোরে কাপটা রেখে পিঠ ঘুরে বলে চলে, টুপি পরানোর চেষ্টা করো না নীনাদ সেন, স্টারে গিয়েছিলি? নীনাদ বিহব্বল দৃষ্টিতে দামিনীর ব্যাকলেস পিঠের দিকে তাকায়, সাথে দামিনীর চিকন কোমর। নীনাদের চোখের সামনে ফট করে দামিনী একটা তুড়ি মারতেই নীনাদের ঘোর কাটে। কিরে, কিছু বলছি আমি তোকে। শান্ত ও ভয়ে ভয়ে নীনাদ বলে, হ্যাঁ কি বলছিস? বলছি কোথায় ছিলি এতক্ষণ? স্টার হলে ছিলি? সিনেমায়? কোথায় না তো। মুহূর্তের মধ্যে দামিনী কাছে এগিয়ে ভিজে স্যান্ডো গেঞ্জিটা টেনে নিজের কাছে এনে ক্ষিপ্র স্বরে বলে ওঠে, মিস্টার ব্রাঞ্চ সিনিয়র ইন্সপেক্টর দামিনী সেন সরকার আমি। মরা ক্রিমিনালও আমার ভয়ে কাঁপে। তোমার শার্টের পকেটটা গোলাপি হয়ে গেছে, পকেটে টিকিট আর জল পড়ে ওই অবস্থা। কথাটা বলেই সজোরে নীনাদের চোয়ালটা ধরে ডান দিকে ঘুরিয়ে বলে, আর গলার এখানে লিপস্টিকের দাগ, মানে পারমিতা বাঁদিকের সিটে বসেছিল আর আর মাথাটা রেখেছিল কাঁধে। নীনাদ আদো আদো স্বরে বাচ্চা ছেলের মতো বলে, আরে তুই তো বলেছিলি মানে এই পারমিতার কাছ থেকে চুপচাপ খবর নিতে। চুপচাপ খবর নিতে বলেছি, চুপচাপ চান্স মারতে বলিনি। নীনাদ মাথাটা চুলকে নেয়। দামিনী মুহূর্তের মধ্যে তুড়ি মেরে তর্জনী তুলে বলে চলে, লিসেন, যদি পারমিতার সাথে মেইলি কেসে ফাঁসো, মনে রেখো দায়িত্ব নিয়ে পারমিতার সাথেই আমি তোমার বিয়ে দেব। না হ্যাঁ, আর দুয়ারে দাঁড়িয়ে বিয়ের সানাইটাও আমিই বাঁচাবো। কথাগুলো বলে দামিনী খটখট শব্দে নীনাদের ঘর থেকে বেরিয়ে যায়। ভয়ার্থ নজরে নীনাদ মনে মনে বলে ওঠে, সর্বনাশ, একটা একটা ছোট্ট খসে যাওয়া লিপস্টিকের দাগেই এরকম বাঘিনী রূপ। এই মেয়েকে বিয়ে করার পর অন্য মেয়ে দূরে থাক বাবা, এর দিকে তাকাতেই হাঁটু কেঁপে উঠবে আমার। ভগবান জানে এই দামিনীর সঙ্গে হেসে গেলে সংসার করতে পারবো তো। আরে বাবা, নিশ্চয়ই পারবি। খুন নাকি স্বাভাবিক মৃত্যু অবশ্যই বেরোবে। দামিনীকে কথাটা অম্বর বলে ওঠে। ঘড়িতে সময় বলছে রাত 9:30। দামিনীর বড় ড্রয়িং প্লেসের ঢং ঢং শব্দে ঘরটা কাঁপিয়ে তোলে ঘড়িটি। বাইরে বৃষ্টিটা কমেছে বটে, কিন্তু মেঘ পুরোপুরি কাটেনি। বিজয়া আপন মনে রান্নাঘরে নিজের কাজে ব্যস্ত। অম্বর দামিনীর সামনে সোফাতে বসে নিয়ে সিগারেট টানছেন। অন্যদিকে দামিনী টি টেবিলের উপরে নীনাদের দেওয়া খবরের কাগজগুলোকে গভীর মনোযোগের সাথে দেখে চলেছে। হাতে বড় সাইজের একটা ম্যাগনিফাইং গ্লাস। ও অম্বরদা, চা খাবে? বিজয়া রান্নাঘরের থেকে মুখ বাড়িয়ে প্রশ্নটা করতেই অম্বর নাক সিটকে উত্তর দেয়, না, চা সবার হাতে স্বাদ হয় না। দামিনী আর চোখে অম্বরের দিকে তাকায়, দেখে কথাটা বলে অম্বর মিটমিট করে হাসছে। খবরের কাগজগুলো দেখতে দেখতে দামিনী বলে ওঠে, জল ছাড়াও বিজয়া, আসছে। তারপর কাগজগুলোর থেকে খুন মৃত্যুর তারিখগুলো দামিনী অম্বরকে নোট খাতাতে টুকতে বলে। কথা মতো অম্বর ঘস ঘস শব্দে টুকে চলে। জল ফুটে গেছে দিদি। আসছি। দামিনী রান্নাঘরের দিকে এগিয়ে যায়। কয়েক মিনিটের মধ্যে কাপে করে চা নিয়ে এসে অম্বরকে দিতেই একটা স্বস্তির নিঃশ্বাসে অম্বর চায়ে হালকা চুমুক দেয়। কিরে, কি মনে হচ্ছে? খুন? একদম, কোনো সন্দেহ নেই। এবার এটা সিরিয়াল বেসেই খুন হচ্ছে। যেহেতু স্পট বিভিন্ন দিকে, তাই লোকাল পুলিশের মাথাতে সেটা আসছে না। আর একটা ব্যাপারেও আমি কনফার্ম হলাম, প্রজ্ঞার একদম খুন। এই বিদ্যুৎ রায়ের খুনটাই আমার পয়েন্ট। তা এই মুহূর্তে কি করব? দামিনী সামান্য চিন্তা করে নিয়ে বলে, টেলিফোনের রিসিভারটা তুলে দেখতো লাইন ক্লিয়ার কিনা। অম্বর চায়ের কাপ টি টেবিলের উপরে রেখে ডেস্কের কাছে এগিয়ে যায়। রিসিভার কানে তুলে নিয়ে বলে, হ্যাঁ, এসপি স্যারের বাড়িতে। অম্বর নম্বরটা ডায়াল করে। কিছুক্ষণের মধ্যেই বিপরীত দিক থেকে কণ্ঠস্বর ভেসে আসে, হ্যালো, এসপি রুদ্রনারায়ণ স্পিকিং।
স্যার, আমি অম্বর বলছি। কি ব্যাপার এই সময়? দামিনী কথা বলবে আপনার সাথে। দামিনী রিসিভারের কাছে এগিয়ে কানে তুলে হ্যালো বলতেই এসপি স্যার বলে ওঠে, হ্যালো কি ব্যাপার, কি মনে করে? স্যার, আমি আপনাকে কালকে কয়েকটা খবরের কাগজ পাঠাবো। কেন? পরপর কয়েকজন মানুষ নর্মাল অ্যাটাকে মারা গেছেন। আচ্ছা, তারপর? যেটা প্রজ্ঞার কেসেও আছে। আমার একটা জোরদার খটকা লেগেছে স্যার। একটা বড় ষড়যন্ত্র খুনি করেছে। তার মানে কেস ব্রাঞ্চে নিতে চাইছো? আপনি কি করে বুঝলেন? কেন, ইমাজিনেশন পাওয়ার কি শুধু সেন সরকার ম্যাডামেরই আছে? আর এসিপিটা কি আমাকে মুখ দেখে করেছে? না স্যার, তবে এই মুহূর্তে বড় সাসপেক্ট ডিরেক্টর আশুতোষ রায় আর তার ছেলে শুভম রায়। ব্রাঞ্চের হাতে না এলে জেরার পারমিশন পাবো না। দুটো প্রশ্ন এখানে দাঁড়াচ্ছে। এক, প্রজ্ঞার খুনের জন্যই কি ধাপে ধাপে খুন করেছে খুনি, নাকি প্রজ্ঞার পরও আরও কারো নাম আছে? আর যদি শেষেরটা হয় তাহলে কিন্তু ব্যাপারটা চিন্তার স্যার। ঠিক আছে, পাঠাও কালকে অফিসে। তবে পারমিশন গ্র্যান্ট করতে করতে কিন্তু দুপুর হয়ে যাবে। বলেই টেলিফোনের রিসিভারটা নামায় এসপি রুদ্রনারায়ণ। দামিনীও রিসিভার নামিয়ে সোফায় এসে বসে। তারপর অম্বরের নোট খাতায় চোখ বোলাতে থাকে। শোন, কালকে তুই আর নিনাদ চলে যাবি ডিরেক্টর নিখিল মুখার্জির কাছে। কাল 12 নম্বর স্টুডিওতে ওনার শুটিং আছে। ইনিই প্রজ্ঞাকে প্রথম লঞ্চ করান? হ্যাঁ, কি কি খবর আনতে হবে আশা করি বলে দিতে হবে না। অম্বর মাথা নাড়ে। পরক্ষণেই দামিনী অম্বরের দিকে চেয়ে আবার বলে ওঠে, আচ্ছা ভালো কথা, তন্দ্রা তোকে ফোন করেছিল। কখন? তুই তখন ইভিনিং রাউন্ডে। বাড়িতে ফোন করেছিল তোর, আর তারপর ব্রাঞ্চে আমাকে করে। অঙ্গদের শরীরটা খুব খারাপ আর অদৃশ্য কাজের জন্য বর্ধমান গেছে। একবার তুই নিশ্চিন্তপুর ঘুরে আয়। ডক্টর বলেছে নিউমোনিয়া। সে কি? হ্যাঁ, শুধু তাই নয়, আর তন্দ্রার এদিকে পক্স। এ বাবা! এই অবস্থায় অঙ্গদকে সামলাতে পারছে না। একা যাবি, যদি দেখেছিস খুব ক্রিটিক্যাল তাহলে কিন্তু থেকে যাবি। আর তুই? গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অল করে দেবেন, যাতে এই ধরনের গল্পের আপডেট সবার আগে আপনি পেতে পারেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে দ্বিতীয় পর্ব নিয়ে। শুনতে থাকুন সাসপেন্স থ্রিলার প্ল্যাটফর্ম, আপনার গল্পের প্ল্যাটফর্ম।